আমাদের আজকের আলোচনা। তো তোমরা যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ এটা সরাসরি আমাদের ভিকে মেহতার বইয়ের চ্যাপ্টার 19। তো এটা আমরা আজকে ডিসকাস করব সার্কিট ব্রেকার। তো প্রথমেই আমরা শুরু করি যে সার্কিট ব্রেকার জিনিসটা আসলে কি। তো সার্কিট ব্রেকার হচ্ছে একটা প্রোটেক্টিং ডিভাইস যেটা যে কোনো অ্যাবনর্মাল কন্ডিশনে সার্কিটটাকে ব্রেক করতে পারে অথবা সার্কিটটাকে রিকানেক্ট করতে পারে। এটা হতে পারে ম্যানুয়াল অপারেশন, এটা হতে পারে অটোমেটিক অপারেশন। তাহলে সার্কিট ব্রেকার হচ্ছে যে কোনো নর্মাল বা অ্যাবনর্মাল কন্ডিশনে সার্কিটটাকে ব্রেক করতে পারে অথবা সার্কিটটাকে কানেক্ট করতে পারে, এবং সেটা হতে পারে রিমোট অ্যাপ্লিকেশন বা অটোমেটিক অ্যাপ্লিকেশন অথবা ম্যানুয়াল অ্যাপ্লিকেশন, মানে ম্যানুয়ালের মাধ্যমে। সার্কিট ব্রেকার আমরা সবাই দেখছি, সেটা ল্যাবে দেখে থাকি বা বাসা বাড়িতে সার্কিট ব্রেকার দেখে থাকি। সার্কিট ব্রেকার আমরা সবাই দেখছি। তো এখন সার্কিট ব্রেকারের আসলে মেইন কাজের জন্য আমরা একটু পরের পৃষ্ঠায় যাই। আর একটু পরে এই যে এখানে একটা ফিগার দেখা যাচ্ছে। তো সার্কিট ব্রেকারের এরকম একটা বক্সের ভেতরে আসলে মেটালের কন্টাক্ট থাকে। তো মেটালের কন্টাক্টটা যখন ক্লোজ থাকে, তো মেটালের কন্টাক্টটা যখন ক্লোজ থাকে তখন কারেন্ট ফ্লো করে। আর যদি মেটালের কন্টাক্টটা ওপেন থাকে তাহলে সার্কিটটা ওপেন সার্কিট বা সার্কিটটা তখন অফ। সাধারণত নর্মাল কন্ডিশনে মেটালের কন্টাক্টটা ওপেন থাকে, ক্লোজ থাকে, যেহেতু কারেন্ট ফ্লো করতেছে, কোনো সমস্যা নাই। যদি কোনো অ্যাবনর্মাল কন্ডিশন ক্রিয়েট হয় তখন এই মেটালের কন্টাক্টটা অটোমেটিক ওপেন হয়ে যায় এবং ফল্ট লাইনটাকে রেস্ট অফ দ্য সিস্টেম থেকে ডিসকানেক্ট করে দেয়। তো এখন ঘটনা হচ্ছে যে ফল্ট অকার করলে এটা কিভাবে বুঝে। তো সার্কিট ব্রেকার, ছোট ছোট সার্কিট ব্রেকার যেগুলা, সেগুলা তো জাস্ট ইন্টেলিজেন্স সার্কিট বিল্ডিং করা থাকে, সমস্যা নাই। বাট হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইনে বা পাওয়ার সিস্টেমে, যেখানে ভোল্টেজের পরিমাণ অনেক বেশি, কারেন্ট অনেক বেশি ফ্লো করে, সেই সব জায়গায় সার্কিট ব্রেকার একা একা অপারেট করে না, উইথ রিলে একসাথে অপারেট করে। এবং রিলের কাজ হচ্ছে ফল্টটাকে ডিটেক্ট করা, যে এখন ফল্ট হয়েছে কিনা সেটাকে আইডেন্টিফাই করা, এবং সেই অনুযায়ী সার্কিট ব্রেকারকে ক্রিয়েটিভ দেয় যে এখন হচ্ছে ফল্টটা ক্লিয়ার করতে হবে। তো এটা হচ্ছে আমাদের সার্কিট ব্রেকারের কাজ। তো তাহলে সার্কিট ব্রেকারকে কয় ভাগে ভাগ করা যায়? তো সার্কিট ব্রেকারকে কয় ভাগে ভাগ করা যায় সেটা বলার আগে আমাদের দুই একটা জিনিস একটু জানা দরকার। সেটা হচ্ছে যে কিছু ইম্পর্টেন্ট টার্মস, সেটা হচ্ছে যে আর্ক ভোল্টেজ, রেস্ট্রিক্টিং ভোল্টেজ এবং রিকভারি ভোল্টেজ। এই জিনিসটা কি আসলে? তো সাধারণত আমরা এই যে সার্কিট ব্রেকারটা দেখছি, এই যে সার্কিট ব্রেকারের কন্টাক্ট উইদিন আ বক্স। তো সাধারণত যখন তোমরা যদি কোথাও দেখো যে ট্রান্সমিশন লাইনের তার ছিঁড়ে গেছে, কিন্তু তারটা গাছের উপরে বা মাথার উপরে ঝুলতেছে, তো সেই সব জায়গাতে মানুষজনকে না যাওয়ার জন্য দেখবা যে একটা কঙ্কালের ছবি, মাথার খুলি এইসব দেওয়া থাকে, যে ডেঞ্জার 440 ভোল্ট বা সামথিং, আরো বেশি হাই ভোল্ট থাকলে 11 কেভি এটসেট্রা। তো এখন যখন কোনো একটা ওপেন সার্কিট হয়ে যায়, কোথাও কোনো একটা ওয়্যার ছিঁড়ে যায় বা ওপেন সার্কিট হয়ে যায়, কিন্তু সেই ওয়্যারটা সাপ্লাইয়ের সাথে কানেক্টেড, সেই ক্ষেত্রে কিন্তু সাপ্লাইয়ের সাথে কানেক্টেড থাকার কারণে ওই ওয়্যারে ডেফিনেটলি একটা ভোল্টেজ ইনডিউসড হয়। যেহেতু আমরা জানি যে ওপেন টার্মিনালের অ্যাক্রসে ভোল্টেজ ইনডিউসড হয়, ওপেন সার্কিটে ম্যাক্সিমাম ভোল্টেজ থাকে, কারেন্ট জিরো থাকে বাট ম্যাক্সিমাম ভোল্টেজ থাকে। তো যদি ওই ওয়্যারটা সাপ্লাইয়ের সাথে কানেক্টেড থাকে তাহলে সেখানে আসলে ভোল্টেজ ইনডিউসড হয়। তো এখন ঘটনা হচ্ছে যে
এই যে ওপেন টার্মিনালের অ্যাক্রসে ভোল্টেজ ইনডিউসড হয়, এই ভোল্টেজটা তুমি যদি ওই ওয়্যারটা না ধরলেও ওই ওয়্যারের চারপাশে যে একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হয়, সেই ফিল্ডের মাঝে চলে যাও, তাহলে কিন্তু তুমি শর্ট সার্কিট হয়ে যাবে এবং তোমাকে যে কারেন্ট ফ্লো করবে সে একটা মেজর ড্যামেজ হয়ে যাবে। সো তার মানে আমাদের ওপেন টার্মিনালের অ্যাক্রসে কি হয়, ওপেন টার্মিনালের অ্যাক্রসে ভোল্টেজ ইনডিউসড হয় ম্যাক্সিমাম যদি আমাদের সার্কিটটা অ্যাকচুয়ালি সাপ্লাইয়ের সাথে কানেক্টেড থাকে তাহলে। তো সাপ্লাইয়ের সাথে কানেক্টেড থাকলে আমাদের ম্যাক্সিমাম ভোল্টেজ ইনডিউসড হয় এবং সেই ক্ষেত্রে ওপেন টার্মিনালের অ্যাক্রসে এই ইনডিউসড ভোল্টেজ ক্রিয়েট হয়। তো এখন হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইনে ভোল্টেজ তো অনেক বেশি ইনডিউসড হয়, অনেক বেশি ভোল্টেজ। তো সেই ক্ষেত্রে এই কন্ট্যাক্টের অ্যাক্রসে ধরো 11 কেভি বা 230 কেভির একটা লাইন, তো এই কন্ট্যাক্টের অ্যাক্রসে হিউজ পরিমাণে একটা ভোল্টেজ ইনডিউসড হয় যখন কন্ট্যাক্টটা ওপেন হয়ে যায়, টার্মিনালটা ওপেন হয়ে যায়। তো আমি যদি কোনো জায়গায় ভোল্টেজ অ্যাপ্লাই করি তাহলে তার রেজাল্টটা কি হবে? তো কোথাও ভোল্টেজ অ্যাপ্লাই করলে তার রেজাল্ট হচ্ছে কারেন্ট ফ্লো হওয়া। এটা হচ্ছে রেজাল্ট, যে আমি ভোল্টেজ অ্যাপ্লাই করেছি, এটার রেজাল্ট হচ্ছে কারেন্ট ফ্লো হবে। তো সেই ক্ষেত্রে যদি এই কন্ট্যাক্টটা ওপেন হয়ে যায় এবং এখানে হিউজ পরিমাণে ভোল্টেজ ইনডিউসড হয়, তার রেজাল্ট হবে হচ্ছে এই কন্ট্যাক্ট দিয়ে কারেন্ট ফ্লো হবে। এটা হচ্ছে তার রেজাল্ট, কারেন্ট ফ্লো হওয়া। তো আমি ঠিকঠাক মতো সার্কিট ব্রেকার অপারেশন করলো, ঠিকঠাক মতো আমার ফল্টটা ক্লিয়ারও হলো, কিন্তু ফার্দার ওপেন টার্মিনালের অ্যাক্রসে যে ভোল্টেজটা ইনডিউসড হচ্ছে, সেই ইনডিউসড ভোল্টেজের কারণে এগেইন আমার লাইন দিয়ে কারেন্ট ফ্লো হওয়া শুরু হলো। তো তাহলে কি হবে? এই যে হিউজ ভোল্টেজের কারণে কারেন্ট ফ্লো হবে, এই কারেন্টটার কারণে কিন্তু আমাদের ফার্দার যে ডিভাইস গুলা ছিল, যেগুলাকে আমরা প্রোটেকশন দেওয়ার জন্য সার্কিট ব্রেকার লাগিয়েছিলাম, সেই ডিভাইস গুলো সব পুড়ে যাবে, যেহেতু আবার শর্ট সার্কিট কারেন্ট ফ্লো হওয়া শুরু হবে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে আমাদের সার্কিট ব্রেকার যদি ঠিকঠাক মতো অপারেশন করে, তাহলেই যে আমাদের ফল্টটা ক্লিয়ার হয়ে যাবে এবং ফার্দার কোনো দুর্ঘটনা ঘটবে না, এর আসলে কোনো নিশ্চয়তা নাই। সার্কিট ব্রেকার পারফেক্টলি অপারেট করতে হবে এবং তারই সাথে সাথে আমাদের এটা এনশিওর হতে হবে যে ফল্টটা ক্লিয়ার করার পরে ওপেন কন্ট্যাক্টের অ্যাক্রসে ফার্দার যেন কোনো প্রকার ভোল্টেজ ইনডিউসড হতে না পারে, এটা আমাদেরকে এনশিওর করতে হবে। সো এটা এনশিওর করতে না পারলে লাইনটা ক্লিয়ার হলেও, অর্থাৎ ফল্ট লাইনটা ক্লিয়ার হলেও কিন্তু লাভ হবে না। তাহলে সার্কিট ব্রেকারকে দুইটা জিনিস এনশিওর করতে হবে। নাম্বার ওয়ান, ফল্ট অকার করলে যত দ্রুত সম্ভব সার্কিট ব্রেকারের কন্ট্যাক্টটাকে ব্রেক করে দিতে হবে। নাম্বার টু, ব্রেকিং কন্ট্যাক্টের অ্যাক্রসে যেন কোনো প্রকার ফার্দার ভোল্টেজ ইনডিউস হতে না পারে এবং কোনো শর্ট সার্কিট কারেন্ট ফ্লো হতে না পারে, সেটাকে এনশিওর করতে হবে। তো এবার আমরা এই ইম্পর্টেন্ট টার্মস গুলো একটু দেখি। তো এখানে বলা আছে হচ্ছে ফার্স্টে আর্ক ভোল্টেজ। সো হোয়াট ইজ আর্ক ভোল্টেজ অ্যাকচুয়ালি? So it is the voltage that appears across the contacts of the circuit breaker during the arcing period. So arcing period মানে হচ্ছে যখন ফল্টটা অকার করে। So ফল্ট অকার করার পরে সার্কিট ব্রেকারের কন্ট্যাক্টের অ্যাক্রসে যে ভোল্টেজটা ইনডিউসড হয় সেটাকে বলা হয় আর্ক ভোল্টেজ। So restricting voltage, it is the transient voltage that appears across the contacts at near current zero during the arcing period. So যখন ফল্ট অকার করছে সেটাকে আমরা আর্কিং পিরিয়ড বলতেছি। তো এই আর্কিং পিরিয়ডে যখন কারেন্টটা জিরো মানে হচ্ছে যখন কন্ট্যাক্টটা ফুললি ওপেন হয়ে গেছে, কারেন্টটা জিরো। তো এই সময়ে যে ভোল্টেজটা কন্ট্যাক্টের অ্যাক্রসে অ্যাপেয়ার হয় সেটাকে বলা হয় রিস্ট্রিকিং ভোল্টেজ। তো আমরা যদি দেখি যে ডান পাশে যে ফিগারটা মানে গ্রাফটা আছে, এখানে একদম বাম থেকে যে গ্রাফটা শুরু হচ্ছে এটা হচ্ছে সিস্টেম ভোল্টেজ, যেটা একটা সাইনোসয়েডাল ওয়েভ, এবং এটা একটা 50 হার্টজ সিস্টেমের জন্য বা 60 হার্টজ সিস্টেমের জন্য ভোল্টেজ। তো এরপরে এটা হচ্ছে ঠিকঠাক ডান পাশের রাইট কার্ভটা হচ্ছে ফল্ট কারেন্ট। সো ফল্ট কারেন্টটা যখন জিরো হলো, অর্থাৎ কন্ট্যাক্টটা ওপেন হয়ে গেছে, এই মুহূর্তে দেখো ওয়াই অ্যাক্সিস বরাবর ভোল্টেজটা খুব বড় একটা স্পাইক দিচ্ছে। সো এই স্পাইকটাই হচ্ছে রিস্ট্রেকিং ভোল্টেজ। অর্থাৎ যখন সার্কিট ব্রেকারের কন্ট্যাক্টটা ওপেন হয়ে যাবে তখন যে ভোল্টেজটা ইনডিউসড হবে এটা কিন্তু সিস্টেমের নর্মাল ভোল্টেজের থেকে অনেক বেশি। সো একটা সিস্টেম যদি এটা মনে করো যে একটা 230 কেভি লাইন হয়, তাহলে নর্মাল ভোল্টেজ ছিল 230 কিলোভোল্ট। সো 230 কিলোভোল্ট থেকে বেড়ে এটা কিন্তু এখন অনেক হয়ে যাবে। সো কত হবে? এটা হচ্ছে গিয়ে এই যে 230 কেভি, এই 230 কেভি তো তার আরএমএস ভ্যালু। সো আমাকে তাকে তার
আরএমএস ভ্যালু থেকে ম্যাক্সিমাম ভ্যালু বের করতে হবে। ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে √2। আরএমএস ভ্যালুকে যদি √2 দিয়ে মাল্টিপ্লাই করি আমি ম্যাক্সিমাম ভ্যালু পাবো। এই ম্যাক্সিমাম ভ্যালু 2 গুণ রিস্ট্রেকিং ভোল্টেজ হতে পারে। রিস্ট্রেকিং ভোল্টেজের পিক ভ্যালু হচ্ছে ম্যাক্সিমাম ভোল্টেজের বা ম্যাক্সিমাম সিস্টেম ভোল্টেজের 2 গুণ। তাহলে চিন্তা করো কত বেশি ভোল্টেজ ইনডিউসড হয় যখন কন্ট্যাক্টটা ওপেন হয়ে যায় সার্কিট ব্রেকারের। তো তাহলে এই হিউজ পরিমাণ ভোল্টেজ মানে যে কোনো কিছু ড্যামেজ করার জন্য ক্ষমতা রাখে। তো দেখা যায় যে মিডিয়ামের যে ইনসুলেশনটা আছে, এই হিউজ পরিমাণ ভোল্টেজ অ্যাপ্লাই করলে মিডিয়ামের ইনসুলেশনটা ব্রেকডাউন হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আর যখনই একটা ইনসুলেশন নষ্ট হয়ে যায় তখন তো সেখান থেকে কারেন্ট ফ্লো হওয়াটা মাত্র সময়ের ব্যাপার। তো যার কারণে এই হিউজ ভোল্টেজটাই সার্কিট ব্রেকারের মিডিয়ামের ইনসুলেশনটা নষ্ট করে দেয় এবং ফার্দার কারেন্ট ফ্লো হওয়ার কাজে লাগে। তো যদি আমরা পারফেক্টলি ফলটাকে ক্লিয়ার করতে পারি এবং এই রিস্ট্রেকিং ভোল্টেজটাকে মিনিমাইজ করে ফেলতে পারি, তাহলে এগেইন ভোল্টেজটা তার নিজস্ব সাপ্লাই ভোল্টেজ অর্থাৎ 50 হার্টজের সিস্টেম ভোল্টেজে ফিরে আসে এবং যেটাকে আমরা বলি হচ্ছে রিকভারি ভোল্টেজ। সো রিকভারি ভোল্টেজ হচ্ছে ইট ইজ দ্য নর্মাল ফ্রিকোয়েন্সি 50 হার্টজ voltage that appears across the circuit breaker after final arc extension. It is approximately equal to the system voltage. So arc extension মানে হচ্ছে এই যে arc voltage, এই আর্ক ভোল্টেজটাকে জিরো করে ফেলার পরে অর্থাৎ ফল্টটাকে পারফেক্টলি ক্লিয়ার করে ফেললে এবং শর্ট সার্কিট কারেন্ট ফার্দার ফ্লো না হলে ফল্টটাকে রিমুভ করার পরে আবার সিস্টেমের ভোল্টেজে যেটা ফিরে আসে সেটাকে আমরা বলা হয় হচ্ছে রিকভারি ভোল্টেজ। তাহলে এটা হচ্ছে আমাদের কিছু ইম্পর্টেন্ট টার্মস। তো নেক্সট হচ্ছে যে তাহলে এই যে আর্ক ভোল্টেজ, এই আর্ক ভোল্টেজটা যেন সার্কিট ব্রেকারে ফার্দার ইনডিউসড হতে না পারে এটার জন্য আমরা কি করতে পারি, দিস ইজ দ্য কোয়েশ্চেন। তো এটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে সার্কিট ব্রেকারের এই যে কন্টাক্ট, এই যে কন্টাক্টটা বক্সের ভেতরে আছে, এই সার্কিট ব্রেকারের কন্টাক্টের চারপাশে এই বক্সটাকে আমরা এমন ভাবে তৈরি করতে পারি, অর্থাৎ কন্টাক্টর মিডিয়ামটাকে আমরা এমন ভাবে তৈরি করতে পারি যেন এটা ফার্দার কোনো প্রকার আর্ক ভোল্টেজকে বিল্ড আপ হতে না দেয়। তো সেটার জন্য আমরা কি করতে পারি, আমরা মিডিয়ামটাকে হাইলি ইনসুলেটিভ ম্যাটেরিয়াল দিয়ে পরিপূর্ণ করে দিতে পারি, হাইলি ইনসুলেটিভ ম্যাটেরিয়াল, যাতে ফার্দার ভোল্টেজ বা কারেন্ট ফ্লো করার কোনো সুযোগ না থাকে। তো হাইলি ইনসুলেটিভ ম্যাটেরিয়াল আমরা অয়েল ইউজ করতে পারি, যে হাইলি ইনসুলেটিভ অয়েল যেমন ট্রান্সফরমার ইউজ করা হয় অ্যাকচুয়ালি। তো এই যে অয়েল যদি আমরা ইউজ করি তাহলে এই যে সার্কিট ব্রেকারটা অয়েল ইউজ করে তার আর্ককে মিনিমাইজ করে বা জিরো করে, সেই সার্কিট ব্রেকারটাকে বলা হয় অয়েল সার্কিট ব্রেকার। তাহলে একটা সার্কিট ব্রেকারের ক্লাসিফিকেশন করা হয় কিভাবে সার্কিট ব্রেকার আর্কটাকে জিরো করে তার উপরে ভিত্তি করে। তো এটাকে বলা হয় অয়েল সার্কিট ব্রেকার। যদি আমরা আর্কটাকে জিরো করার জন্য সে ভ্যাকুয়াম ইউজ করি, কারণ আমরা জানি ভ্যাকুয়াম হচ্ছে একটা ইনসুলেটিভ ম্যাটেরিয়াল, মানে সো যদি আমরা ভ্যাকুয়াম ইউজ করি, বায়ু শূন্য করে ফেলি মিডিয়ামটা, তাহলে তার রেজিস্ট্যান্স অনেক বেড়ে যাবে। সো এটাকে বলা হয় ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার। যদি আমি সালফার হেক্সাফ্লোরাইড অ্যাপ্লাই করি তাহলে সেটা হচ্ছে সালফার হেক্সাফ্লোরাইড সার্কিট ব্রেকার। যদি আমি এয়ার ইউজ করি, বিকজ আমরা জানি যে করোনা ইফেক্টের সময় আমরা দেখেছি হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইনে যদি ওয়্যারের চারপাশে এয়ারের চাপ বেশি থাকে তাহলে সেই এয়ারটাকে কিন্তু ভোল্টেজের একটা পোর্শন আয়োনাইজড করে দেয়, এয়ারটাকে ব্রেকডাউন করে দেয়। সো এই ভোল্টেজের ইলেকট্রিক ফিল্ড এয়ারটাকে ব্রেকডাউন করে দেয়। সো তাহলে সেটা আমরা দেখে এসেছি করোনা ইফেক্টে। তাহলে এখন সার্কিট ব্রেকারে যখনই কন্ট্যাক্টটা ওপেন হলো তাহলে এই যে চারপাশের এয়ার থাকবে সেই এয়ারটাকে ব্রেকডাউন করে দিবে হাই ভোল্টেজ। তখন যদি এমন মেকানিজম ইউজ করা যায় যে জাস্ট সেই সময় সার্কিট ব্রেকারের ভালভটা খুলে যাবে বক্সের এবং ভেতরের বাতাস বাইরে বের হয়ে বাইরে থেকে নতুন বাতাস সে নিবে, তো তাকে বলা হয় হচ্ছে এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার। অর্থাৎ ভেতরের বাতাস আয়োনাইজড হয়ে যায়, তাকে বের করে বাইরে থেকে নতুন বাতাস নেওয়া, যাতে মিডিয়ামের ইনসুলেশনটাকে বাড়িয়ে দেয় এবং ফার্দার কোনো আর্ক ভোল্টেজ ইনডিউসড হতে না দেয়, কারেন্ট ফ্লো হতে না দেয়। তো এটাকে বলা হয় এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার। তাহলে এই হচ্ছে সার্কিট ব্রেকারের ক্লাসিফিকেশন। এই চার ভাগে সার্কিট ব্রেকারকে ক্লাসিফাই করা যায় ডিউ টু দ্য মেথড অফ আর্ক এক্সটেনশন। তো তাহলে আমরা এতক্ষণ যা পড়লাম সার্কিট ব্রেকার থেকে, এগুলো আমাদের পড়তে হবে এবং এগুলা পড়ার পরে আমাদের এই যে ক্লাসিফিকেশন অফ সার্কিট ব্রেকার এটা পড়তে হবে। এখানে যে চারটা ভাগ আছে অয়েল, এয়ার ব্লাস্ট, সালফার হেক্সাফ্লোরাইড, ভ্যাকুয়াম, এই চারটা সার্কিট ব্রেকার সম্পর্কে যা আছে সেগুলো পড়ে নিতে হবে।
তো অলরেডি ডিসকাস করলাম এগুলাই, কিন্তু এই চারটা সার্কিট ব্রেকারের শ্রেণী বিভাগ পড়া লাগবে না। যেমন ধরো 19.7 অয়েল সার্কিট ব্রেকার। অয়েল সার্কিট ব্রেকার কি জিনিস, এর অ্যাডভান্টেজ কি, এগুলা ডিসঅ্যাডভান্টেজ কি পড়তে হবে। 19.8 টাইপস অফ অয়েল সার্কিট ব্রেকার পড়ার দরকার নাই। সো অয়েল সার্কিট ব্রেকারের শ্রেণী বিভাগে আমরা যাচ্ছি না। সো টাইপস অফ অয়েল পড়ার দরকার নাই। সো প্লেন অয়েল এগুলো বাদ, এগুলো দরকার নাই। এগুলো সবই আমাদের বাদ। তো আমরা কমাই দিই, লো অয়েল সার্কিট ব্রেকার বাদ। আমাদের সিলেবাসটা ছোট হয়ে গেলে ভালো। সো নেক্সট হচ্ছে 19.13 এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার। সো এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার কি, এটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ পড়তে হবে। টাইপস অফ এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার দরকার নাই, বাদ। নেক্সট হচ্ছে সালফার হেক্সাফ্লোরাইড সার্কিট ব্রেকার। সো এইটার কনস্ট্রাকশন এবং ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার, এটা কনস্ট্রাকশন ওয়ার্কিং প্রিন্সিপাল, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অ্যাপ্লিকেশন, এই হচ্ছে পড়তে হবে। তাহলে চারটা ক্লাসিফিকেশন সার্কিট ব্রেকারের আমরা করব, কিন্তু ওদের ভেতরের ক্লাসিফিকেশন আমরা দেখব না। সুইচ গিয়ার কম্পোনেন্ট, আমাদের যেহেতু সুইচ গিয়ার এই কোর্সের পার্ট না, সো আমরা সুইচ গিয়ার কম্পোনেন্ট নিয়ে আলোচনা করতেছি না। পাওয়ার সিস্টেম প্রোটেকশনের উপরে আসলে ডেডিকেটেড কোর্সই আছে, পাওয়ার সিস্টেম প্রোটেকশন এন্ড সুইচ গিয়ার। তো সেখানে 3 ক্রেডিটের ডেডিকেটেড কোর্স, যেখানে এগুলো ডিটেইলস ডিসকাশন হয়। বাট পাওয়ার সিস্টেম অ্যানালাইসিসে আমাদের একটা বেসিক প্রোটেকশন সম্পর্কে একটু ধারণা দেওয়া আছে জাস্ট। সো দ্যাটস ওয়াই আমরা এগুলোর মধ্যে ঢুকছি না, বাট তোমরা যদি নিজেরা পড়ো তাহলে বুঝতে পারবা, বাট সিলেবাসের অন্তর্ভুক্ত না। সো আমরা এগুলো বাদ দিলাম। সো প্রবলেম অফ সার্কিট ইন্টারাপশন। সার্কিট ইন্টারাপশন করতে প্রবলেমটা কোথায়? সার্কিট ইন্টারাপশন করা মানে হচ্ছে যে সার্কিট ব্রেকার যে কন্ট্যাক্টটা ওপেন করে দিবে, এই কন্ট্যাক্টটা ওপেন করতে সমস্যাটা কি, ঝামেলা কি সেটাই। তো এই জিনিস আমাদের একটু ম্যাথ করতে দুই একটা ইকুয়েশন লাগবে। সো দ্যাটস ওয়াই আমাদের দেখা, সেটা হচ্ছে যে রেট অফ রাইজ অফ রিস্ট্রিকিং ভোল্টেজ। অ্যাকচুয়ালি সার্কিট ব্রেকার যখন কন্ট্যাক্টটা ওপেন হয়, তো এই ভোল্টেজ ইনডিউসড লাইন এবং ব্রেকার এদের মাঝখানে ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিটেন্স ফর্ম করে। তো যত ঝামেলা ইন্ডাকটেন্স আর ক্যাপাসিটেন্সের কারণে, এই ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিটেন্সের কারণেই ওই ভোল্টেজ অনেক বেড়ে যায় লাইনের। যখন কন্ট্যাক্ট ওপেন হয়ে যায়, কারেন্ট জিরো, তখন লাইনের ভোল্টেজ যে রিস্ট্রিকিং ভোল্টেজ যে অনেক বেড়ে যায়, তার রিজন হচ্ছে ইন্ডাকটেন্স আর ক্যাপাসিটেন্স লাইনের অ্যাকচুয়ালি। তো রেট অফ রাইজ অফ রিস্ট্রিকিং ভোল্টেজ মানে এই যে রিস্ট্রিকিং ভোল্টেজ কি জিনিস, এটা আমরা অলরেডি দেখলাম। সার্কিট ব্রেকারের কন্ট্যাক্ট ওপেন হলে যে ভোল্টেজটা ইনডিউসড হয়, ট্রানজিয়েন্ট ভোল্টেজ, সেটাকে আমরা বলি রিস্ট্রিকিং ভোল্টেজ। সো রেট অফ রাইজ মানে হচ্ছে রিস্ট্রিকিং ভোল্টেজটা কি পরিমাণ সময়ের মধ্যে বাড়তে থাকবে, রেট অফ রাইজ, তার বাড়ার পরিমাণটা সময়ের সাপেক্ষে কতটুকু। তো এইটার আমরা যদি ইকুয়েশনটা দেখি, তাহলে এটার ইকুয়েশন হচ্ছে এফএন, অর্থাৎ এফএন মানে হচ্ছে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন। অর্থাৎ যখন ফল্ট অকার করে তখন ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন সেটা হচ্ছে 1/2π√LC। সো এটা হচ্ছে, তাহলে যখন ফল্ট অকার করে তখন ফ্রিকোয়েন্সির ইকুয়েশন হচ্ছে 1/2π√LC। সো ইকুয়েশনের ডেরিভেশন তোমরা আগে দেখে আসছো। সো এল আর সি এর কারণে আসলে এই ফ্রিকোয়েন্সি অনেক বেড়ে যায়। আর নেক্সট হচ্ছে যেটা বললাম, রেট অফ রাইজ অফ রিস্ট্রিকিং ভোল্টেজ, তাহলে সময়ের সাথে কি করতে হবে, একটা ভোল্টেজ যে পরিমাণ রাইজ করবে সেটাকে সময় দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে রেট অফ রাইজ আমরা পাবো। তো এটা আমরা ম্যাথে দেখবো অ্যাপ্লিকেশনটা। এবং রিস্ট্রিকিং ভোল্টেজের ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে সেটা আমরা বললাম যে সিস্টেমের ম্যাক্সিমাম ভোল্টেজের 2 গুণ। সো 2 × EM। সো EM হচ্ছে সিস্টেমের ভোল্টেজ, ম্যাক্সিমাম ভোল্টেজ, তার 2 টাইমস হচ্ছে রিস্ট্রিকিং ভোল্টেজের পিক ভ্যালু উঠতে পারে। ওয়েল, সো নেক্সট হচ্ছে যে একটা সার্কিট ব্রেকারের কন্ট্যাক্টের অ্যাক্রসে যে পরিমাণ ভোল্টেজ ইনডিউসড হয় তার ইকুয়েশনটা কি। সো তার ইকুয়েশনটা হচ্ছে ই ইনডিউসড ভোল্টেজ ইজ ইকুয়াল টু আই ইনটু √LC। আই হচ্ছে কারেন্ট, সার্কিট ব্রেকারের কারেন্ট রেটিং, √L/C হচ্ছে ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিটেন্স। সো এখান থেকে আমাদের আর কিছু দেখার নাই, এই কয়েকটা টার্ম আমরা দেখলাম, আমাদের আসলে ম্যাথ করতে লাগবে। সো এরপরে আমরা বাদ। সার্কিট ব্রেকারের রেটিং, একটা সার্কিট ব্রেকারের রেটিং হচ্ছে তার ব্রেকিং ক্যাপাসিটি। সো ব্রেকিং ক্যাপাসিটিটা কেমন, ইট ইজ দ্য আরএমএস, ইট ইজ দ্য কারেন্টের আরএমএস ভ্যালু দ্যাট এ সার্কিট ব্রেকার ইজ ক্যাপাবল of breaking at given recovered voltage under a specific condition
অর্থাৎ একটা সার্কিট ব্রেকার যে পরিমাণ কারেন্টে সাস্টেইন করতে পারে, পারফেক্টলি অপারেট করতে পারে ম্যাক্সিমাম, সেটাই হচ্ছে তার ব্রেকিং ক্যাপাসিটি। সো যার থেকে বেশি কারেন্ট ফ্লো করলে সার্কিট ব্রেকার তার পারফেক্টলি অপারেট করতে পারবে না, নষ্ট হয়ে যাবে। যে পরিমাণ পর্যন্ত সে সাস্টেইন করতে পারে সেটাই হচ্ছে তার ব্রেকিং ক্যাপাসিটি। তো ব্রেকিং ক্যাপাসিটিটা হিসাব করা হয় আসলে মেগাভোল্ট অ্যাম্পিয়ারে, এমভিএ, মেগাভোল্ট অ্যাম্পিয়ারে হিসাব করা হয়। তো ব্রেকিং ক্যাপাসিটি দুই ভাবে হিসাব করা হয়। সাধারণত দেখা যায় যে আমেরিকা অর্থাৎ ওয়েস্টার্ন কান্ট্রি গুলাতে এটার অ্যাসিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্ট হিসাব করা হয় রেটিংটা। সো অ্যাসিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্ট মানে হচ্ছে আরএমএস ভ্যালু অফ এসি কারেন্ট প্লাস ডিসি কারেন্ট, দুইটার যোগফল। সো এসি হচ্ছে এক্স বাই রুট টু স্কোয়ার, এক্স হচ্ছে দ্য ম্যাক্সিমাম এসি ভ্যালু, প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াই হচ্ছে দ্য ডিসি ভ্যালু। সো এসি প্লাস ডিসি নিলে হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্ট। ইন্ডিয়াতে বা ব্রিটেনে সাধারণত সিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্টটাকে রেটিং হিসেবে ধরা হয়। তো সিমেট্রিক্যাল ব্রেকিংটা হচ্ছে আরএমএস অফ এসি, শুধুমাত্র এসি কম্পোনেন্ট, ডিসিটাকে বাদ দেওয়া হয়। তো ব্রেকিং ক্যাপাসিটি আমরা বললাম মেগাভোল্ট অ্যাম্পিয়ারে হিসাব করা হয়। তাহলে কিভাবে হিসাব করা হয়? √3 ইন্টু ভি ভোল্টেজ ইন্টু আই কারেন্ট ইন্টু 10⁻⁶, মানে কিলোভোল্ট ভোল্ট অ্যাম্পিয়ারকে মেগাভোল্ট অ্যাম্পিয়ারে কনভার্ট করা হলো। তাহলে সার্কিট ব্রেকারের রেটিংটা হিসাব করা হয় মেগাভোল্ট অ্যাম্পিয়ারে, ভোল্টেজ ইন্টু 10⁻⁶ দিয়ে ভোল্ট অ্যাম্পিয়ারকে মেগাভোল্ট অ্যাম্পিয়ারে কনভার্ট করা হয়। সেটা হচ্ছে তার রেটিং। নেক্সট হচ্ছে একটা সার্কিট ব্রেকারের মেকিং ক্যাপাসিটি কত হবে? 2.55 ইন্টু সিমেট্রিক্যাল ব্রেকিং ক্যাপাসিটি, এটা হচ্ছে তার মেকিং ক্যাপাসিটি। ওয়েল, সো নেক্সট আমরা আসি, আমাদের সার্কিট ব্রেকারের 4টা ম্যাথ আছে, এই 4টা ম্যাথ আমাদের দেখতে হবে। ফার্স্ট ম্যাথে আসি। A circuit breaker is rated 1500 ampere, 1000 megavolt ampere, 33 kV, 3 second, 3 phase oil circuit breaker। অনেক ভ্যালু দেওয়া আছে, এই ভ্যালুগুলা থেকে পারফেক্ট কম্পোনেন্ট গুলা আইডেন্টিফাই করতে পারা যায় কিনা সেটাই হচ্ছে আসলে মেইন টাস্ক। সো ফার্স্ট হচ্ছে যে তার রেটেড নর্মাল কারেন্ট কত হবে। সো নর্মাল কারেন্ট অলরেডি কোশ্চেনে দেওয়া আছে 1500 অ্যাম্পিয়ার, সো দিস ইজ 1500 অ্যাম্পিয়ার। ব্রেকিং ক্যাপাসিটি 100 মেগাভোল্ট অ্যাম্পিয়ার দেওয়া আছে, তাই রেটেড সিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্ট, তাহলে সিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্টটা আমাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে সেটা হচ্ছে পাওয়ার দেওয়া আছে 100 মেগাভোল্ট অ্যাম্পিয়ার ডিভাইডেড বাই √3 ইন্টু ভোল্টেজ 33 কিলোভোল্ট, সিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্ট পেয়ে গেলাম। এরপরে বলছে রেটেড মেকিং কারেন্ট, তাহলে 2.55 ইন্টু সিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্ট, তাহলে রেটেড মেকিং কারেন্ট পেয়ে গেলাম। শর্ট টাইম রেটিং, রেটেড সার্ভিস ভোল্টেজ। শর্ট টাইম হচ্ছে অলরেডি লেখা আছে 3 সেকেন্ড অপারেটিং টাইম, তার মানে 3 সেকেন্ড। রেটেড সার্ভিস ভোল্টেজ 33 কিলোভোল্ট কোশ্চেনে দেওয়া আছে, 33 কিলোভোল্ট। তাহলে এটা হচ্ছে আমরা এই ভ্যালুগুলো দেখে বুঝতে পারি কিনা যে কোনটা আসলে কোন ভ্যালু। নেক্সট এক্সাম্পলটাই বলা আছে যে একটা 50 হার্জ 11 কেভি 3 ফেজ অল্টারনেটর যার আর্থ নিউট্রাল করা আছে এবং সেটার রিঅ্যাক্ট্যান্স 5 ওহম এবং এটা বাসবারের সাথে কানেক্টেড সার্কিট ব্রেকার হয়ে তার আবার ক্যাপাসিটেন্স আছে 0.01 মাইক্রোফ্যারাড। ফার্স্টে বের করতে হবে পিক রেস্ট্রিক্টিং ভোল্টেজ, তারপরে ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন, তারপরে এভারেজ রেট অফ রাইজ অফ রেস্ট্রিক্টিং ভোল্টেজ। তো এখন আমাদের রিঅ্যাক্ট্যান্স দেওয়া আছে, তার মানে কি এক্সএল। তাহলে এক্সএল দেওয়া থাকলে আমরা ইন্ডাকটেন্স এল তো ক্যালকুলেশন করতে পারবো যেহেতু ফ্রিকোয়েন্সি বলা আছে। সো এল ইজ ইকুয়াল টু এক্সএল বাই 2πf, তাহলে আমরা ইন্ডাকটেন্স পেয়ে গেলাম। ক্যাপাসিটেন্স দেওয়া আছে, তাহলে আমরা ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন মানে 2 নাম্বার যেটা সেটা বের করতে পারবো। fn ইজ ইকুয়াল টু 1/2π √LC। সো ভ্যালুগুলো বসাই দিলে ফ্রিকোয়েন্সি বেরোলো 12628 হার্টজ। তাহলে চিন্তা করো একটা সিস্টেমের নর্মাল ফ্রিকোয়েন্সি 50 হার্টজ, যখন ফল্ট অকার করলো হাই ভোল্টেজ লাইনে এই ফ্রিকোয়েন্সি বেড়ে হয়ে গেল 12628 হার্টজ। তাহলে যদি তুমি লাইনের ফল্টটাকে সঠিক সময়ে ক্লিয়ার করতে না পারো, সিস্টেমের কোনো যন্ত্রপাতি আর জীবিত থাকবে? কোনো কিছু আর জীবিত থাকবে না, সব শেষ হয়ে যাবে, এই ফ্রিকোয়েন্সিতে সব শেষ হয়ে যাবে। নেক্সট হচ্ছে 1 নম্বরটা পিক রেস্ট্রিক্টিং ভোল্টেজ, অর্থাৎ রেস্ট্রিক্টিং ভোল্টেজের পিক ভ্যালুটা কত হবে। সো আমরা জানি রেস্ট্রিক্টিং ভোল্টেজের পিক ভ্যালুটা হচ্ছে 2 ইনটু ম্যাক্সিমাম ভ্যালু সিস্টেম ভোল্টেজের। তো সিস্টেম ভোল্টেজের ম্যাক্সিমাম ভ্যালু আগে বের করে নিতে হবে। সো 11 কেভি লাইন টু লাইন, তাকে √3 দিয়ে ভাগ করে লাইনটা নিউট্রাল করলাম, তাকে √2 দিয়ে মাল্টিপ্লাই করে ম্যাক্সিমাম ভ্যালু বের করলাম এবং তাকে 2 দিয়ে গুণ করে ম্যাক্সিমাম রেস্ট্রিক্টিং ভোল্টেজ বের করলাম 17.96 কিলোভোল্ট।
নেক্সট হচ্ছে এভারেজ রেট অফ রাইজ অফ রেজিস্ট্রেটিং ভোল্টেজ আপ টু ফার্স্ট পিক, অর্থাৎ এই যে পিক ভ্যালু 17.96 কিলোভোল্ট, এই ভ্যালুতে পৌঁছাতে কত সময় লাগবে, কত সময়ে কি পরিমাণ সময়ের সাথে সাথে এই ভোল্টেজটা বাড়তে থাকবে এটা বের করতে হবে। তাহলে আমার উপায় হচ্ছে এই যে পিক রেজিস্ট্রেটিং ভোল্টেজ বের করলাম, এটাকে সময় দিয়ে ভাগ করে দিতে হবে, যে এই পর্যন্ত পৌঁছাতে যে সময়টা লাগবে সে সময় দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে এই পর্যন্ত পৌঁছাতে কত সময় লাগবে, টাইম টি ইজ ইকুয়াল টু 1/2 ইন্টু এফএন। সো ক্যালকুলেশন গুলো দেখা গেল 39.6 মাইক্রোসেকেন্ড লাগবে। তাহলে রেট অফ রাইজ কত, এই ভোল্টেজটাকে 39.6 মাইক্রোসেকেন্ডে ভাগ করে দাও, তাহলে পাওয়া গেল 0.453 কিলোভোল্ট পার মাইক্রোসেকেন্ড। তার মানে চিন্তা করো যে যখন সার্কিট ব্রেকারের কন্ট্যাক্টটা ওপেন হলো তখন প্রতি মাইক্রোসেকেন্ডে 453 ভোল্ট করে বাড়তে থাকবে, প্রতি মাইক্রোসেকেন্ডে 453 ভোল্ট করে বাড়তে থাকবে, এবং 39.6 মাইক্রোসেকেন্ডে ভোল্টেজের পরিমাণ যে দাঁড়াবে 17.96 কিলোভোল্ট। তাহলে কত দ্রুত ভোল্টেজটা বাড়তেছে। তাহলে একটা সার্কিট ব্রেকার যদি 1 সেকেন্ড 2 সেকেন্ডে অপারেট করে, এটা মানে হচ্ছে বিশাল দেরি। 1 সেকেন্ড 2 সেকেন্ড মানে এক যুগের ব্যাপার, কারণ এখানে সব ক্যালকুলেশনটা মাইক্রোসেকেন্ড মিলি সেকেন্ডে হয়। তো সার্কিট ব্রেকারকেও মিলি সেকেন্ড রেঞ্জে অপারেট করতে হবে। সো 3 নম্বর কোশ্চেনে আগেরটার সাথে এটা সেম, কিছু করার নাই, এভারেজ রেট অফ রাইজ আর ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন বের করতে হবে। 4 নম্বর কোশ্চেনটাতে বলা আছে যে সার্কিট ব্রেকারের অ্যাক্রসে যে কারেন্টটা আছে সেটার ভ্যালু দেওয়া আছে 7 অ্যাম্পিয়ার, এল এবং সি এর ভ্যালু দেওয়া আছে, সার্কিট ব্রেকার কন্ট্যাক্টের অ্যাক্রসে ভোল্টেজ ইনডিউসড এর পরিমাণটা বের করতে হবে। তো সেটা বের করার জন্য আমরা জানি ইকুয়েশন ই ইজ ইকুয়াল টু আই ইন্টু রুট ওভার এল বাই সি। এল সি আই সব ভ্যালু দেওয়া আছে, বসাই দিলেই কন্ট্যাক্টের অ্যাক্রসে ভোল্টেজ পাওয়া গেল 866 কিলোভোল্ট। সো এখন পরীক্ষায় যদি তোমাদের এভাবে ইন্ডাকটেন্স না বলে ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স বলে দেওয়া থাকে, তাহলে ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স বা এক্সেল থেকে ইন্ডাকটেন্স বা এল বের করতে পারবা তো? পারলে ভালো। তো পরীক্ষায় কোশ্চেন পড়ে অ্যান্সার দিও এবং এগুলো সব বুঝে বুঝে করো যাতে পারো, কারণ আমার এক্সপিরিয়েন্স হচ্ছে এই সামান্য জিনিসের চেঞ্জ দিলেই 60-70% স্টুডেন্ট আর বের করতে পারে না। তো এই যে 19.4 এক্সাম্পল, এই এক্সাম্পলটা আমি বিগত পরীক্ষাগুলোর মধ্যে প্রায় 2-3টা সেমিস্টারেই দিয়েছি, কিন্তু জাস্ট এল এর পরিবর্তে এক্সেল এর মানটা দিয়ে দিছিলাম, এক্সেল থেকে এলটা বের করতে হবে। আর এক্সেল থেকে এল বের করা তো তোমরা পারো এবং এখানেও 2 নম্বর ম্যাথে দেখানো আছে, কিন্তু তারপরেও আমার অ্যারাউন্ড 70% স্টুডেন্ট ওই প্রতি সেমিস্টারে এটা বের করতে পারে না, তারা সরাসরি এল এর জায়গায় এক্সেল বসায় ক্যালকুলেশন করে দেয়। তো এগুলা কিন্তু পারা উচিত, কিন্তু পারে না। তোমরা আবার এই কাজ করো না, ছোটখাটো চেঞ্জ থাকলে সেগুলা দেখে কোশ্চেনটা পড়ে তারপরে অ্যান্সার দিও, কারণ ছোটখাটো চেঞ্জ তো থাকবেই, বরাবর থাকে। তো সেগুলা তোমরা দেখে শুনে অ্যান্সার দিও। তো এরই সাথে আমাদের সার্কিট ব্রেকারের চ্যাপ্টার শেষ। দেখো কারোর কোনো কিছু বলার আছে কিনা বা কোয়ারিজ আছে কিনা। আচ্ছা এখানে স্যার একটা কথা বলে, হ্যাঁ বলো। স্যার এক্সাম্পল 19.2 এর যে লাস্টের যে পার্টটা স্যার 3 নাম্বারটা টি সমান 1/2 পাই 2 FN, এই জিনিসটা যদি আবার হ্যাঁ, একটু বলতেন স্যার। টি হচ্ছে টাইম, যে কি পরিমাণ টাইম লাগবে এই পিক ভ্যালু পর্যন্ত পৌঁছাইতে। তো টাইম লাগবে হচ্ছে, আমরা যদি টাইম ক্যালকুলেশন করি তাহলে টি ইজ ইকুয়াল টু কি আসলে 1/f, অর্থাৎ আমরা ফ্রিকোয়েন্সিকে ইনভার্স করে দিব তাহলে আসলে আমরা টি পাবো। তো সেই ক্ষেত্রে ফ্রিকোয়েন্সিকে ইনভার্স করলে টি পাবো, সো টাইম কি পরিমাণ লাগবে, যে টি ইজ 1/2 fn, অর্থাৎ এই যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন, এটা হচ্ছে 1/πLC, অর্থাৎ 2 যদি এপাশে নিয়ে আসো তাহলে আমরা পিক স্পিকিং ভোল্টেজের এই ইকুয়েশনটা পেয়ে যাবো। এখন এই ইকুয়েশনটার ডেরিভেশন যদি আমরা একটু দেখতে চাই, তাহলে ইকুয়েশনটার ডেরিভেশন মেবি এখানে আছে কি দেখি।
ওয়েল, সো এখানে আলোচনাটা যেভাবে আছে আমরা আসলে সেভাবেই তাহলে বলি। আমরা যদি এখানে যেহেতু ডেরিভেশন নাই, আমরা যদি বেসিক চিন্তা করি তাহলে হচ্ছে এখানে আমরা যে রেজিস্ট্রিং ভোল্টেজটা পাচ্ছি 17.96 কিলোভোল্ট, এই রেজিস্ট্রিং ভোল্টেজটা আসলে কত? এই রেজিস্ট্রিং ভোল্টেজটা হচ্ছে আমাদের সিস্টেমের যে ম্যাক্সিমাম ভোল্টেজ আছে তার 2 গুণ। অর্থাৎ সিস্টেমের যে ম্যাক্সিমাম ভোল্টেজ তার 2 গুণ হচ্ছে আমাদের পিক রেজিস্ট্রিং ভোল্টেজ। তাহলে আমরা যে ফ্রিকোয়েন্সিটা পাবো, এই ফ্রিকোয়েন্সিটা যেটা আমরা পেলাম সেটা হচ্ছে আমাদের টাইম। কোন টাইম? যে টাইমের আমাদের সিস্টেমের ম্যাক্সিমাম ভোল্টেজ আমরা বের করতে পারবো। এখন সিস্টেমের ম্যাক্সিমাম ভোল্টেজের 2 গুণ হচ্ছে রেজিস্ট্রিং ভোল্টেজ, তাহলে যে 2 গুণ হবে হচ্ছে আমাদের পিক রেজিস্ট্রিং ভোল্টেজে পৌঁছানোর টাইম। তো সেই হিসাব অনুসারে তাহলে এখান থেকে এফএন এর মান যেটা বের করব তার 2 টাইমস যদি আমরা গুণ করি, অর্থাৎ 1/2 এফএন যদি করি, তার 2 গুণ যদি নেই, তাহলে আমরা পিক রেজিস্ট্রিং ভোল্টেজের টাইমটা পাবো। কারণ পিক রেজিস্ট্রিং ভোল্টেজের টাইমটা হচ্ছে নরমাল ভোল্টেজের টাইম না, নরমাল ভোল্টেজের টাইমের 2 গুণ। সো ফ্রিকোয়েন্সির সাথে ওই 2 মাল্টিপ্লাই। তো তোমরা এভাবেও এটার এখান থেকে ধারণা নিতে পারো। যেহেতু আমাদের ডেরিভেশনটা দেওয়া নাই, তো এখান থেকে এটা বোঝা যাচ্ছে আসলে স্পষ্ট যে কেন টি ইজ ইকুয়াল টু আসলে 1/f না 1/2 এফএন এখানে। স্যার ফ্রিকোয়েন্সিটা তো 12,628 আমরা বের করলাম। ফ্রিকোয়েন্সিটা আমরা পাবো 12,428, এটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন। কারণ ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ অসিলেশনের ইকুয়েশন 1/2π√LC, এটা ডেরিভেশন তো তোমরা অন্যান্য সেমিস্টারে দেখে আসছো, আসলে ফিজিক্সেও দেখে আসছো। ওয়েল, সো আর কোনো কোয়ারিজ আছে কিনা? অলসো আর কোনো কোয়ারিজ যদি না থাকে আমরা পরবর্তী চ্যাপ্টারে চলে যাই। তো এখানে যাওয়ার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা তো এই চ্যাপ্টার গুলো থেকে সব করতেছি না, আমরা কিছু টপিক করতেছি। তো এই টপিক গুলো তো অলরেডি তোমরা আইডেন্টিফাই করতেই পারছো যে 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 টপিক আমরা পড়তেছি আমরা সেগুলো ডিসকাস করতেছি। এবং এছাড়াও এই টপিক গুলা আমি দেখি আজকের মধ্যেই তোমাদের গুগল ক্লাসরুমে একটা লিস্ট আনিয়ে দিব যে এই টপিক গুলো আমাদেরকে পড়তে হবে আসলে, কারণ এখান থেকে তো সব টপিক পড়া লাগতেছে না। তো 20 চ্যাপ্টার হচ্ছে ফিউজ। সো ফিউজ হচ্ছে ওয়ান কাইন্ড অফ প্রোটেক্টিভ ম্যাটেরিয়াল। তো ফিউজ তো তোমরা সবাই দেখেছো। এক তো বাসা বাড়িতে দেখেছো, যেটা কাট আউট হিসাবে ইউজ করা হয়, ওয়্যার পুড়ে গেলে আমরা ওয়্যার চেঞ্জ করে লাগাই দিই আরেকটা ওয়্যার। আরেক তোমরা দেখেছো ওই যে ল্যাবে তোমরা বিভিন্ন ডিভাইস মাল্টিমিটার বলো, তার ভেতরে ফিউজ থাকে। তারপরে ইন্ডাক্টর ব্যাংক, ভ্যারিয়েবল ইন্ডাক্টর ব্যাংক, ক্যাপাসিটর ব্যাংক, এগুলোর মধ্যে ফিউজ থাকে, যেগুলো তোমরা মাঝে মাঝে নষ্ট করে ফেলো, তখন আবার চেঞ্জ করতে হয়। তাহলে ফিউজ হচ্ছে কি জিনিস? ফিউজ হচ্ছে একটা মেটালের পিস, ওয়ান সর্ট অফ মেটালের পিস, যেটা এক্সেসিভ কারেন্ট ফ্লো করলে পুড়ে যায়। পুড়ে যাওয়ার ফলে কি হয়? সার্কিটটা ব্রেক হয়ে যায়। তো ব্রেক হয়ে গেলে ফল্ট সিস্টেমটা বা ফল্ট লাইনটা রেস্ট অফ দ্য সিস্টেম থেকে ডিসকানেক্ট হয়ে যায়। তাহলে ফিউজের সাথে সার্কিট ব্রেকারের বেসিক পার্থক্য আসলে কোথায়? ফিউজের সাথে সার্কিট ব্রেকার দেখো, ফিউজের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বলা আছে, আসলে পড়ে নিতে হবে কি কি আছে না আছে। তো আমরা এগুলো আলোচনা করি, সমস্যা নাই। তো ফিউজের সাথে সার্কিট ব্রেকারের বেসিক ডিফারেন্স হচ্ছে সার্কিট ব্রেকারে কিন্তু কোনো কিছু পড়ে না। সার্কিট ব্রেকারের কন্ট্যাক্টটা ওপেন বা শর্ট হয়, কিন্তু এখানে পুরোপুরির ঘটনা নাই। তো তার মানে সার্কিট ব্রেকার কাট আউটটা চেঞ্জ করা লাগবে, ওয়্যারটা। আবার তুমি যদি ল্যাবের ফিউজ গুলা চিন্তা করো, কম্পোনেন্ট গুলার ফিউজ পুড়ে গেলে কি করে? ফিউজ বাদ দিয়ে আর একটা নতুন ফিউজ লাগাতে হয়। তো তাহলে এটা হচ্ছে একবার অপারেশন শেষ করলে রিপ্লেস করতে হয়। আর সার্কিট ব্রেকারটা রিপ্লেস করার প্রয়োজন নাই, সে বারবার অপারেশন করতে পারে। তো একটা জিনিস যদি বারবার অপারেশন করতে পারে, রিপ্লেস করা না লাগে, তাহলে তার মেইনটেনেন্স লাগবে। তো সার্কিট ব্রেকারের মেইনটেনেন্স আছে, ফিউজের আবার মেইনটেনেন্স নাই।
সার্কিট ব্রেকার যেহেতু আমাদের হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইনে উইথ রিলে অপারেট করে, তার মানে তার ফল্টটা ক্লিয়ার করার জন্য একটু সময় লাগে, কারণ রিলে আগে ফল্টটাকে সেন্স করবে, তারপর থেকে ইনিশিয়েটিভ দিবে, সে ফল্টটা ক্লিয়ার করবে। বাট ফিউজের এই ঝামেলা নাই, কারণ ফিউজ নিজেই ডিটেক্ট করে, নিজেই ক্লিয়ার করে। ফিউজ নিজেই ডিসিশন নেয় এখন ফল্ট হয়েছে কিনা, এবং নিজেই ক্লিয়ার করে দেয়, নিজে পুড়ে যায়। সো দ্যাটস ওয়াই তাড়াতাড়ি অপারেশনটা হয়। সার্কিট ফিউজের জন্য অপারেটিং টাইমটা সার্কিট ব্রেকারের থেকে আগে। দেন নেক্সট হচ্ছে যে ফিউজ কিন্তু আমাদের, যেহেতু এটার অপারেটিং টাইমটা আগে, কিন্তু যেহেতু সে নিজে পুড়ে যায়, তো তার মানে ফিউজ আমাদের কিন্তু অতিরিক্ত হাই ভোল্টেজ লাইনে অপারেশন করার জন্য খুব বেশি একটা ফিজিবল না। তো সাধারণত লো ভোল্টেজে আমরা ফিউজ গুলাকে বেশি অ্যাপ্লিকেশন করে থাকি, বাট সার্কিট ব্রেকার হচ্ছে হাই ভোল্টেজে অ্যাপ্লিকেশন করার জন্য যথেষ্ট ফিজিবল। তো এগুলা তাদের অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ এবং কম্পারিজন যদি আমরা এগুলা বলি। তো এখন তাহলে ফিউজের জন্য আমরা পড়বো কি, আসলে কিছু ইম্পর্টেন্ট টার্মস আছে, এই টার্ম গুলো আমরা পড়বো 20.4 এ, যে কারেন্ট রেটিং অফ ফিউজ এলিমেন্ট। একটা ফিউজ এলিমেন্টের কারেন্ট রেটিংটা কত, কিভাবে দেওয়া থাকে। সো কারেন্ট রেটিং হচ্ছে মেইনলি সেই কারেন্ট যে কারেন্টে ফিউজটা না পুড়ে অপারেট করতে পারবে, সেটা হচ্ছে তার কারেন্ট রেটিং। আর ফিউজিং কারেন্ট কি জিনিস? ফিউজিং কারেন্ট হচ্ছে, এটা হচ্ছে মিনিমাম সেই কারেন্ট যে কারেন্টে ফিউজটা ডিসকানেক্ট হয়ে যাবে, মানে পুড়ে যাবে, এটা হচ্ছে তার ফিউজিং কারেন্ট, মিনিমাম কারেন্ট। ওকে, ইকুয়েশনটা আমরা পরে আসতেছি। নেক্সট হচ্ছে ফিউজিং ফ্যাক্টর। ফিউজিং ফ্যাক্টর হচ্ছে মিনিমাম ফিউজিং কারেন্ট এবং কারেন্ট রেটিং অফ ফিউজের রেশিও নিতে হবে, রেশিও নিলে আমরা ফিউজিং ফ্যাক্টর পাবো। এরপরে যথারীতি কাট অফ কারেন্ট আছে। ইট ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ ফল্ট কারেন্ট অ্যাকচুয়ালি রিচড বিফোর দ্য ফিউজ মেল্ট। অর্থাৎ ফিউজটা পোড়ার আগে ম্যাক্সিমাম যে কারেন্টটা সে ক্যারি করতে পারে সেটা হচ্ছে কাট অফ কারেন্ট। প্রি আর্কিং টাইম, একটা ফিউজ পুড়ে গেল আর ফল্ট অকার করলো, কারেন্ট বাড়া শুরু করলো, এখান থেকে পোড়া শেষ হওয়া পর্যন্ত, মানে পোড়ার আগ পর্যন্ত সময়টা প্রি আর্কিং। আর আর্কিং টাইম হচ্ছে ওটা যে পূর্বে, পুরাটা হচ্ছে আর্কিং টাইম। আর টোটাল অপারেটিং টাইম মানে ফল্ট অকার থেকে শুরু করে ফিউজটা পুড়ে শেষ হওয়া পর্যন্ত, মানে ফিউজের কন্টাক্ট এলিমেন্টটা, মেটালটা, এই টোটালটা হচ্ছে টোটাল অপারেটিং টাইম। আর ব্রেকিং ক্যাপাসিটি যথারীতি ইজ দ্য আরএমএস ভ্যালু অফ এসি কম্পোনেন্ট, যেটা হচ্ছে ম্যাক্সিমাম সে সাস্টেন করতে পারে রেটেড ভোল্টেজে, সেটা হচ্ছে তার ব্রেকিং ক্যাপাসিটি। তো একটা ফিউজ আমরা দুই ভাবে ভাগ করতে পারি, একটা হচ্ছে লো ভোল্টেজ ফিউজ, একটা হচ্ছে হাই ভোল্টেজ ফিউজ। তো হাই ভোল্টেজ ফিউজ আমরা পড়বো না, যেহেতু আমরা হাই ভোল্টেজ পারপোজ সার্কিট ব্রেকার ইউজ করা ব্যাপারটা আমরা দেখতেছি যেটা ফিজিবল। সো হাই ভোল্টেজ ফিউজ আমরা আলোচনার মধ্যে রাখতেছি না, শুধুমাত্র লো ভোল্টেজ ফিউজ নিয়ে আমরা কথা বলতেছি। সো লো ভোল্টেজ ফিউজ আবার দুই ধরনের ভাগ করা যায়, একটা হচ্ছে সেমি এনক্লোজড রিওয়ারেবল ফিউজ। তো সেমি এনক্লোজড রিওয়ারেবল হচ্ছে যে বাসাবাড়ির কাটআউট গুলা, যেগুলা হচ্ছে ওয়্যারটাকে চেঞ্জ করার সুযোগ আছে, অর্থাৎ ওয়্যারটা পুড়ে গেলে সে ওয়্যারটা চেঞ্জ করে তুমি আবার নতুন একটা ওয়্যার লাগাতে পারো, তাহলে সেটাকে বলা হয় সেমি এনক্লোজড রিওয়ারেবল ফিউজ। এগুলোর ঝামেলাও আছে, ডিসঅ্যাডভান্টেজের মধ্যে অনেক কিছু আছে, এগুলো আমাদের পড়তে হবে। তো তার মধ্যে চিন্তা করো, তোমার বাসায় যখন এই ধরনের কাটআউট ছিল, অনেক সময় দেখা গেল যে তুমি যে কাটআউটটা কানেক্ট করছো, এই কাটআউটের কারণে তোমার ঘরের জিনিসপত্র, অর্থাৎ একটা ক্যাসেট প্লেয়ার মনে করো, মাল্টিপ্লাগ পুড়ে গেল, কিন্তু কাটআউট ঠিকঠাক মতো কানেক্ট আছে, তার মানে সে ঠিক মতো প্রোটেকশন দিচ্ছে না। তো কি ঘটনা ঘটলো, তোমার কাটআউট বারবার পুড়ে যায়, অল্প একটু ভোল্টেজ আপ ডাউন করলে কাটআউটের ওয়্যারটা পুড়ে যায়। দ্যাটস ওয়াই তুমি এবার একটা মোটা ওয়্যার দিয়ে দিয়েছো। সো মোটা ওয়্যার দেওয়াতে তার কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি অনেক বেড়ে গেছে। সো অল্প কারেন্ট বাড়লে এখন আর তার কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু যন্ত্রপাতি পুড়ে যাচ্ছে। তো এটার পারফেক্ট ম্যাচ করাটাও কিন্তু ডিফিকাল্ট, যে তোমাকে কি পরিমাণ ওয়্যারের ওয়াইড দিতে হবে যাতে সে ঠিকঠাক মতো প্রোটেকশন তোমাকে দিতে পারে। সো এটা হচ্ছে সেমি এনক্লোজড রিওয়ারেবল ফিউজ। আর একটা হচ্ছে হাই রাপ্টিং ক্যাপাসিটি এইচআরসি কার্টিয়াস ফিউজ, এটা লো ভোল্টেজ ফিউজ। সো এটা আর সেমি এনক্লোজড রিওয়ারেবল ফিউজ কি জিনিস, দেখো এই যে একটা পিকচার দেওয়া আছে, অর্থাৎ এখানে ফিউজের যে মেটাল কন্ট্যাক্টটা, তার চারপাশে একটা বক্স করে দেওয়া আছে। তো এখন রিওয়ারেবল ফিউজের সাথে এইচআরসি ফিউজের পার্থক্য হচ্ছে যে এটাও মেটালের কন্ট্যাক্টটা পুড়ে যায় যখনই ফল্ট কারেন্ট ফ্লো করে,
বাট এই বক্সের ভেতরে মেটাল চারপাশে কিছু ফিলিং পাউডার থাকে যেটা হচ্ছে হাইলি ইনসুলেটিভ, অর্থাৎ এই পোড়ার কারণে, স্পার্কিং এর কারণে যেন কোনো ক্ষতি না হয় বা ফার্দার কোনো শর্ট সার্কিট কারেন্ট ফ্লো না করে, সেটাকে এনশিওর করার জন্য মিডিয়ামের রেজিস্ট্যান্সটাকে অনেক হাই করে দেওয়া হয়। সো কিছু ফিলিং পাউডার বা ইনসুলেটিভ ম্যাটেরিয়াল দিয়ে বক্সটা পরিপূর্ণ করা থাকে। তো তাহলে এই ধরনের এইচআরসি ফিউজে যখনই কোনো একটা ফল্ট অকার করবে, ফিউজটা পুড়ে যাবে, তখন এই যে ম্যাটেরিয়াল গুলা বা ফিলিং পাউডার গুলা এগুলাতে এফেক্টেড হবে, এগুলা বার্ন হবে। সো ফলাফল যেটা হবে, ফিউজ একবার অপারেট করার পরে নষ্ট হয়ে যাবে, তোমাকে ফিউজটা এক্সচেঞ্জ করতে হবে, বাদ দিতে হবে। এটার মেটালের কন্ট্যাক্টটা চেঞ্জ করে আবার ইউজ করার সুযোগ নাই। তো এটা হচ্ছে এটার একটা বড় অসুবিধা। আর সুবিধা তো বোঝাই যাচ্ছে যে মোটামুটি আর্থ থেকে একটু প্রোটেকশন দেয়, যেহেতু এখানে ইনসুলেটিভ ম্যাটেরিয়াল দিয়ে পরিপূর্ণ করা আছে, সো প্রোটেকশনটা বেটার পাওয়া যায়। ওয়েল, সো এখান থেকে এগুলা ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ পড়তে হবে, এবং এইচআরসি ফিউজ উইথ ট্রিপিং ডিভাইস আমাদের পড়ার দরকার নাই। এবং তারপরে হাই ভোল্টেজ ফিউজ আমরা যথারীতি বাদ দিয়েছি। এরপরে হচ্ছে কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি অফ ফিউজ এলিমেন্ট। একটা ফিউজ এলিমেন্ট কি পরিমাণ কারেন্ট ক্যারি করতে পারে সেটা কার উপরে নির্ভর করবে। আমরা কিভাবে তার কারেন্ট রেটিংটা হিসাব করবো? এই যে আমি বললাম যে বাড়িতে তুমি একটা ওয়্যার দিচ্ছ, এটা মোটা হয়ে গেল, চিকুন হয়ে গেল, তুমি কিভাবে হিসাব করবা যে কত কারেন্টে সাস্টেইন করার জন্য তুমি এই ওয়্যার দিচ্ছ? সো সেটার ইকুয়েশনটা হচ্ছে, যখন কোনো একটা ওয়্যার পুড়ে যায়, মেইনলি এক্সেসিভ কারেন্ট ফ্লো হলে কি হয়, হিট জেনারেট হয়। সো এই হিটে পুড়ে যায়, সাস্টেইন করতে পারে না। তাহলে হিট প্রডিউস হচ্ছে পার সেকেন্ডে কত, আই স্কোয়ার আর লস। কপার লসটাই তো হিট আকারে রিডিউস হয়, আই স্কোয়ার আর ইজ ইকুয়াল টু হট হিট লস্ট হচ্ছে তার সারফেস এরিয়া জুড়ে যে পরিমাণ, সেটা হচ্ছে কনস্ট্যান্ট ইন্টু ইফেক্টিভ সারফেস এরিয়া। সো লেন্থ ইন্টু ওয়াইড, সো ডি ইন্টু এল ইন্টু কনস্ট্যান্ট। সো ডি হচ্ছে ডায়ামিটার এবং এল হচ্ছে লেন্থ। তাহলে এখানে আর বা রেজিস্ট্যান্স কে আমরা রো এল বাই এ এভাবে লিখতে পারি, আর এ মানে এরিয়া, যেটাকে আমরা ডি স্কোয়ার দিয়ে লিখতে পারি। তাহলে এখান থেকে বাম পাশের একটা এল, ডান পাশের একটা এল বাদ চলে গেল, আর এই ডি স্কোয়ার এ পাশে চলে আসতে হয়ে গেল ডি কিউব, আর রো পাই বাই 4 একটা কনস্ট্যান্ট, এ পাশেও একটা কনস্ট্যান্ট, সব মিলে আরেকটা কনস্ট্যান্ট দাঁড়ালো। তাহলে ফিউজের কারেন্টের স্কোয়ার, অর্থাৎ কি যে পরিমাণ কারেন্ট ক্যারি করতে পারে তার স্কোয়ার ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট ইনটু মেটালের এলিমেন্টের ডায়ামিটারের কিউব। অন্য কথায় কারেন্টের স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু ডি কিউব। অন্য কথায় আই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট ইনটু ডি টু দি পাওয়ার 3/2। সো এটা হচ্ছে ফিউজ কারেন্ট ক্যারিং, যে পরিমাণ কারেন্ট ক্যারি করতে পারে তার ইকুয়েশন, এবং এটাকে অর্ডিনারি ফিউজ ল বলা হয়। তো তোমার ভাইবাতে যদি জিজ্ঞেস করা হয় অর্ডিনারি ফিউজ ল কি জিনিস, তোমাকে বলতে হবে এটা কি জিনিস। এটা যদি তোমাকে বলা হয় অর্ডিনারি ফিউজ লর ইকুয়েশনটা বলো, তোমাকে ইকুয়েশনটা বলতে হবে যে আই স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু ডি কিউব, অথবা আই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট ইনটু ডি টু দি পাওয়ার 3/2, ইকুয়েশনটা বলতে হবে। আর রিটেন এক্সামে যদি আসে তাহলে ছোট্ট একটা 4-5 মার্কের জন্য আসলে এই এতটুকু ডেরিভেশন দেখাতে হবে। এখানে ছোট্ট একটা ম্যাথ আছে, ম্যাথ আসলে পারা যাবে এমনিতেই। বলা আছে একটা ফিউজ আছে যেটার ক্রস সেকশন হচ্ছে 0.8 মিলিমিটার, এটা হচ্ছে 8 অ্যাম্পিয়ার কারেন্টে পুড়ে যায়। এখন বলা হচ্ছে যে এটা যদি 1 অ্যাম্পিয়ার কারেন্টে পড়ে তাহলে তার ডায়ামিটার কত হবে। অর্থাৎ আমরা যদি রেটিংটা কমাতে চাই যে 1 অ্যাম্পিয়ার কারেন্টে পুড়ে যাবে, তাহলে ওয়্যারের ডায়ামিটার কত করতে হবে বলো। স্যার উপরের ইকুয়েশনের রোটা কি হলো? রো কি হবে, রো কনস্ট্যান্ট, তো সো কনস্ট্যান্ট সব মিলে একটা কনস্ট্যান্ট হয়ে গেল। ঠিক আছে স্যার। রো কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট, 4 কনস্ট্যান্ট, এবং এ পাশে আছে আরেকটা কনস্ট্যান্ট। তো সব কনস্ট্যান্ট একসাথে গুণ ভাগ করলে তো একটা কনস্ট্যান্টই এসে দাঁড়াবে। তো কনস্ট্যান্ট মিলে একটা কনস্ট্যান্ট হয়ে গেল। তো এখন তাহলে আমাদের 1 অ্যাম্পিয়ার কারেন্টে যদি ফিউজটা পড়ে তাহলে কি করতে হবে, আই মিন ওয়্যারের রেডিয়াসটা কত হবে এখন। তো এটা আমরা তাহলে রেশিও নিতে পারি, যেহেতু দুইটা আছে, তাহলে I2/I1 স্কোয়ার ইজ ইকুয়াল টু R2/R1 কিউব। এটা হচ্ছে সহজ হিসাব, যেহেতু দুইটা কারেন্ট আছে, তো দুইটা কারেন্টের রেশিও নিলে কনস্ট্যান্টের রেশিও কনস্ট্যান্ট বাদ চলে গেল, এবং ডায়ামিটারকে যদি আমরা রেডিয়াসে কনভার্ট করি
তাহলে দুইটার জন্যই যখন আমরা কনভার্ট করব তাহলে সেই কনভার্সনেরটাও রেশিও আকারে বাদ চলে যাবে। তো সুতরাং এই জিনিসটাই থাকবে। তো এখান থেকে সবকিছুর ভ্যালু আমরা জানি, আমরা ইজিলি রেডিয়াসটা বের করতে পারবো। এবং নতুন রেডিয়াস পাওয়া গেল 0.2 মিলিমিটার। অর্থাৎ দেখো, যদি আমরা কারেন্ট রেটিংটা কমাতে চাই, রেডিয়াসটা আমাদের কমাতে হবে। আগে ছিল 0.8 মিলিমিটার, সেই কারণে কারেন্ট সাস্টেইন করতে পারতো 8 অ্যাম্পিয়ার। এখন রেডিয়াস কমিয়ে দিয়ে দিলাম 0.2 মিলিমিটার, তাহলে 0.2 মিলিমিটার কারণে এখন আমাদের কারেন্ট ক্যারিং ক্যাপাসিটিও 8 অ্যাম্পিয়ার থেকে কমে হয়ে গেল 1 অ্যাম্পিয়ার। সার্কিট ব্রেকার এবং ফিউজের মধ্যে পার্থক্য কি, এটা আমরা অলরেডি ডিসকাস করেছি, সেটা এখানে আছে, আর কিছু নাই। সো এরই সাথে আমাদের ফিউজ শেষ। দেখো কারোর কোনো কোশ্চেন আছে কিনা। নো স্যার। আচ্ছা, এখন একটা কথা বলি, আমাদের যেহেতু হাতে সময় আছে, তো আমরা আজকে আমাদের পরের যে চ্যাপ্টারটা আছে রিলে, এটা আমরা পড়ে ফেলবো। কারণ আমরা তাহলে আর সিলেবাস তোমাদেরকে বাধায় রাখবো না, আমরা এই সপ্তাহে অর্থাৎ আজকের ক্লাসেই তোমাদের পাওয়ার সিস্টেমের সিলেবাসটা শেষ করে দিই। সামনের সপ্তাহে আমরা এই সিলেবাস আর টেনে নিয়ে যাব না। সো প্রোটেক্টিভ রিলে। সো প্রোটেক্টিভ রিলে কি আসলে? রিলে হচ্ছে এমন একটা জিনিস যেটা ফল্টকে ডিটেক্ট করে এবং সার্কিট ব্রেকারকে সে অনুযায়ী অ্যাক্ট করার জন্য নির্দেশ দেয়। So a protective relay is a device that detects the fault and initiates the operation of the circuit breaker to isolate the defective elements from the rest of the system. তাহলে এটা হচ্ছে এমন একটা প্রোটেক্টিং ডিভাইস যেটা আমার ডিটেক্ট করে যে এখন ফল্ট হয়েছে না হয় নাই, এবং সেই অনুযায়ী সার্কিট ব্রেকারকে ইনিশিয়েটিভ দেয় যে লাইনটা এখন ক্লিয়ার করতে হবে না হবে না। সো এখন আমরা রিলে উইথ সার্কিট ব্রেকারের ওয়ার্কিং প্রিন্সিপালটা একটু একসাথে দেখব, যে একটা সিস্টেমে রিলে এবং সার্কিট ব্রেকার একসাথে কিভাবে অপারেট করে। তো দেখো এখানে একটা বাসবার আছে, তো সেই বাসবার থেকে একটা লাইন চলে গেছে। তো এই লাইনে সার্কিট ব্রেকার এবং রিলে একসাথে কানেক্টেড। তো তাহলে কিভাবে এটা অপারেট করে? তো যখন নর্মাল কন্ডিশনে কোনো সমস্যা হয় নাই, তখন সার্কিট ব্রেকারের কন্ট্যাক্টটা ক্লোজ থাকে, সো কারেন্ট ফ্লো করে। এখন অ্যাবনর্মাল কন্ডিশনে এখানে এফ একটা ফল্টের সাইন দেওয়া আছে। তো যদি একটা ফল্ট অকার করে তখন কি হবে? তখন অ্যাবনর্মাল কন্ডিশনে ফল্ট অকার করলে এখন একটা শর্ট সার্কিট কারেন্ট ফ্লো করবে। তো এই ব্রেকারের এই পাশে দেখো সিটি দেওয়া আছে, মানে হচ্ছে কারেন্ট ট্রান্সফরমার। তো এই কারেন্ট ট্রান্সফরমারটার কাজ কি? এটা আসলে প্রাইমারি থেকে সেকেন্ডারিতে কারেন্টের ট্রান্সমিশন করে। তো এটার রেশিও মনে করো যে যদি আমার 200:1 হয়, তাহলে নর্মাল কন্ডিশনে যদি 100 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করে আর অ্যাবনর্মাল কন্ডিশনে যদি এখন 200 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করে, তাহলে সিটির রেশিও যদি হয় 200:1, তাহলে 200 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করার কারণে এখন ডান পাশে বা তার সেকেন্ডারিতে 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে। তো তাহলে এই যে কারেন্টের পরিমাণটা বেড়ে গেল, এই বেড়ে যাওয়ার কারণে কি হবে? নর্মাল অল্প কারেন্ট যখন ফ্লো করতো সেকেন্ডারিতে, তখন এই কয়েলটা এনার্জাইজ ছিল না। এখন যখন বেশি পরিমাণ কারেন্ট ফ্লো করতেছে, তখন সেকেন্ডারি কয়েলটা এনার্জাইজড হয়ে যাবে। তো এই কয়েলটা এনার্জাইজড যখনই হয়ে যাবে, তখন এর সাথে একটা মেটালের কন্টাক্ট কানেক্ট করা, যেটা ছিল নর্মালি ওপেন সার্কিট, এটাকে এখন সে নিচের দিকে টান দিবে এবং এই ম্যাগনেটিক কন্টাক্টের মাধ্যমে এটা এখন ক্লোজ সার্কিট হয়ে যাবে। সো এই সার্কিটটা হচ্ছে ট্রিপিং ডিভাইস রিলের। এর সাথে একটা ব্যাটারি কানেক্টেড, যেহেতু এটা ওপেন সার্কিট সেহেতু কোনো কারেন্ট ফ্লো করতো না, বাট যখনই এটা ক্লোজ হয়ে যাবে তখন ব্যাটারি দিয়ে একটা কারেন্ট ফ্লো করবে এবং ট্রিপ কয়েলটা এনার্জাইজড হবে। যখনই ট্রিপ কয়েলটা এনার্জাইজড হবে তখন সে সার্কিট ব্রেকারের কন্ট্যাক্টটাকে নিজের দিকে টান দিবে। যখনই টান দিবে তখন এই ক্লোজ সার্কিটটা ওপেন সার্কিট হয়ে যাবে এবং ফল্ট লাইনটা বাসবার থেকে ডিসকানেক্ট হয়ে যাবে। তো এটা হচ্ছে রিলে এবং সার্কিট ব্রেকার একসাথে কিভাবে অপারেশন করে। তাহলে এখান থেকে আমরা কয়েকটা সিদ্ধান্তে আসতে পারি। প্রথম সিদ্ধান্ত হচ্ছে রিলে ফল্টটা সেন্স করে এবং সেই সার্কিট ব্রেকারকে নির্দেশনা দেয় যে এখন ফল্টটা ক্লিয়ার করো না করবা না। নেক্সট হচ্ছে ফল্টটাকে সেন্স করার জন্য রিলে কারেন্ট ট্রান্সফরমার বা পটেনশিয়াল ট্রান্সফরমার ইউজ করে, সিটি বা পিটি। নেক্সট হচ্ছে যে রিলে একটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট কানেক্ট করে দিলে রিলে সুইচিং এর কাজ করতে পারে,
যেমন তোমরা যদি ছোটখাটো কোনো প্রজেক্টের কাজ যারা করে থেকেছো তারা দেখেছো যে ছোটখাটো রিলে সেটা নিজেই একটা সুইচিং এর কাজ করে, সে একটা সুইচিং ডিভাইস, অফ অন সুইচের কাজ সে নিজেই করতে পারে। কিন্তু পাওয়ার সিস্টেমে যেহেতু হাই ভোল্টেজ লাইন এবং এখানে যেহেতু ব্রেকারের কন্ট্যাক্টটা ওপেন হওয়ার পরে ফার্দার আর্ক ভোল্টেজ ইনডিউসড হতে পারে, যে আর্কের কারণে এগেইন শর্ট সার্কিট কারেন্ট ফ্লো করতে পারে। তো সেই আর্কটাকে জিরো করার ব্যবস্থা আমার রাখতে হবে এবং সেই ব্যবস্থাটাই সার্কিট ব্রেকারের ভেতরে থাকে। তো এই ব্রেকারের বক্সের মধ্যে আর্কটাকে জিরো করার সকল ফেনোমিনান আছে। তো দ্যাটস ওয়াই রিলে উইথ সার্কিট ব্রেকার একসাথে অপারেশন করা হয়। নেক্সট হচ্ছে যে বর্তমানে রিলে গুলো কিন্তু ইন্টেলিজেন্স ডিভাইস থাকে, অর্থাৎ রিলের সাথে ইন্টেলিজেন্স ডিভাইস থাকে এবং মেমোরি থাকে। সো সেই মেমোরি সকল তথ্য সংরক্ষণ করে, যে কখন ফল্ট হয়েছে, কবে হয়েছে, শর্ট সার্কিট কারেন্ট ম্যাক্সিমাম কত হয়েছে ফল্ট ক্লিয়ার করার আগে, ফল্ট ক্লিয়ার করার সময়, ফল্ট ক্লিয়ার করার পরে ঠিকমতো ফল্ট ক্লিয়ার হয়েছে কিনা, ব্রেকার ঠিকমতো কাজ করেছে কিনা, এই সকল তথ্য রিলের মেমোরিতে সেভ করা থাকে। সো কোনো এক জায়গায় ফল্ট অকার করলে সেই জায়গার রিলেকে খুলে যদি তার সিরিয়াল পোর্টের সাথে কম্পিউটার কানেক্ট করে ডাটাটা অ্যানালাইসিস করা যায়, তাহলে কবে কখন কোন টাইমে কিভাবে ফল্ট অকার করলো, কত শর্ট সার্কিট কারেন্ট গেল, রিলের সাথে ব্রেকার কাজ করেছে কি করে নাই, এভরি ডিটেলস তথ্য কিন্তু পাওয়া সম্ভব। বর্তমানে রিলে গুলাতে এই মেমোরি এবং ইন্টেলিজেন্স সহ কাজ করে। তো যেহেতু মেমোরি ইন্টেলিজেন্স সহ একটা সার্কিট, সেটা তো অনেক কারেন্টে সাস্টেইন করতে পারবে না। সো সিটি বা রেশিও দিয়ে খুব অল্প কারেন্ট রিলের মধ্যে পাস করা হয় এবং সে জাস্ট সিগন্যালিং কাজ করতে বা এই ডিসিশনটা মেক করে সিগন্যালটা ট্রান্সমিট করার কাজে ইউজ করে। এবং বাকি এই যে ব্রেকার আছে, এই ব্রেকারের কাজ হচ্ছে ওপেন হওয়া কন্ট্যাক্ট এবং আর্ক ভোল্টেজটা জিরো করা, যেন ফার্দার আর্ক এস্টাবলিশ হতে না পারে সেটা এনশিওর করা। সো এই হচ্ছে রিলে এবং ব্রেকার একসাথে কিভাবে আমাদের অপারেশন করে। নেক্সট হচ্ছে ফান্ডামেন্টাল রিকোয়ারমেন্টস অফ প্রোটেক্টিভ রিলে। ধরো তুমি একটা কোম্পানিতে জব করো, তোমার কোম্পানি কিছু পার্টিকুলার পারপোজে কিছু রিলে কেনা দরকার, তোমাকে দায়িত্ব দিল রিলে কিনতে। তুমি রিলে কিনতে যাবা, তো কি কি বিষয়ের উপরে ভিত্তি করে তুমি একটা ভালো রিলে কিনতে পারবা, বা একটা ভালো রিলের কি কি বৈশিষ্ট্য থাকে, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রিকোয়ারমেন্টস, যে একটা রিলে কিনতে গেলে কোন জিনিসগুলা কনসিডার করতে হয়, তার কি কি গুণাবলী থাকা প্রয়োজন। প্রথমে হচ্ছে সিলেক্টিভিটি, নাম্বার 1 এ দেখা যাচ্ছে। তো সিলেক্টিভিটি মানে হচ্ছে এটা যে ফল্ট হয়েছে, কোন লাইনে ফল্ট হয়েছে, এটা পারফেক্ট সিলেক্ট করার ক্যাপাসিটি তার থাকতে হবে। সে যদি যে লাইনে ফল্ট হয়েছে সেটাই সিলেক্ট করতে না পারে, ফল্টের অংশটাই পারফেক্টলি সিলেক্ট করতে না পারে, তাহলে ওই রিলেতে কোনো কাজ নাই। তাহলে কোথায় ফল্ট হয়েছে এটা পারফেক্টলি সিলেক্ট করতে পারার ক্যাপাসিটি থাকতে হবে। 2 নম্বর হচ্ছে স্পিড। তো ফল্টটাকে ক্লিয়ার করতে গেলে তাকে ফল্টটাকে সেন্স করে সার্কিট ব্রেকারকে সিগন্যাল পাঠাইতে হবে যে এখন ব্রেকারের কন্ট্যাক্ট ওপেন করো। কত দ্রুত সে ফল্টটা সেন্স করে ব্রেকারকে সিগন্যাল পাঠাইতে পারবে, এটা হচ্ছে তার স্পিড। এই স্পিড বেশি থাকতে হবে, কারণ আমরা অলরেডি দেখে আসছি যে ফল্ট অকার করার পরে কি পরিমাণ দ্রুত রিস্ট্রেকিং ভোল্টেজ, তাহলে আমাদেরকেও খুব দ্রুত ফল্টটা ক্লিয়ার করতে হবে এবং যত দ্রুত ফল্ট ক্লিয়ার করতে পারবো শর্ট সার্কিট কারেন্ট ফ্লো হওয়া বন্ধ হবে। 3 হচ্ছে সেন্সিটিভিটি, ফল্টটা সেন্স করার ক্যাপাসিটি। ফল্ট অকার করলো বাট আমি বুঝতে পারলাম না, মনে করো যে 200 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করতে পারে নরমালি, 220 30 40 50 অ্যাম্পিয়ার হয়ে গেছে, আমার কোনো হুঁশ নাই রিলে বুঝতেই পারতেছে না ফল্ট অকার করছে। তাই এই যদি সেন্সিটিভিটি অর্থাৎ সেন্স করার ক্যাপাসিটি ভালো না হয়, তাহলে তো ওই রিলে কোনো কাজে লাগবে না। 4 নম্বর হচ্ছে রিলায়েবিলিটি। সো রিলায়েবিলিটি মানে হচ্ছে নির্ভরশীলতা, যে তুমি যে একটা রিলে কিনলা, এই রিলেটার উপরে তুমি নির্ভর করতে পারো কিনা, রিলেটা তোমার সিস্টেমে কানেক্ট করে তুমি এখন নিশ্চিন্তে বসে বসে চা কফি খাইতে পারো কিনা, যে যদি ফল্ট অকার করে আমার রিলে প্রোটেক্ট করবে। এটা হচ্ছে রিলায়েবিলিটি। আর যদি তুমি রিলে লাগানোর পরেও সার্কিটে কানেক্ট করার পরেও তুমি দুশ্চিন্তা মুক্ত হতে না পারো, রিলে কাজ করতেও পারে নাও করতে পারে,
গেল তো থাকলো, থাকলো তো গেল, এরকম একটা অবস্থা, তাহলে ওই রিলে কেনা আর না কেনা সমান কথা। তো যদি আমরা বলি, ধরো ছোট্ট একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল, তোমরা সবাই এটার সাথে ইউজ টু। তোমরা যখন বাজার থেকে একটা সেলফোন কিনো, সেটার একটা ব্যাটারির ওয়ারেন্টি থাকে 6 মাস, সেটার ফোনের ওয়ারেন্টি থাকে 1 বছর, সার্ভিস ওয়ারেন্টি। 1 বছরের মধ্যে ফোনে কোনো সমস্যা হলে তোমাকে ঠিক করে দিবে, 6 মাসের মধ্যে ব্যাটারি কোনো সমস্যা হলে তোমাকে ঠিক করে দিবে। তো এখন এই যে সার্ভিস ওয়ারেন্টি, তার মানে তুমি ফোনটা কেনার সাথে সাথে বুঝতে পারতেছো যে আমি 6 মাস থেকে 1 বছর অনায়াসে ইউজ করতে পারবো, আমার এই নতুন ব্যাটারি 1 বছরে কিছু হবে না, এটা তুমি বুঝতে পারতেছো। এটা হচ্ছে যে তুমি সেটার উপরে রিলায়েবল, তুমি তাকে রিলে করতে পারো যে না এটা ঠিকঠাক থাকবে, কারণ এটা থেকে আসছে, এটার প্রিভিয়াস রেজাল্ট, ডাটা, কোম্পানির মার্কেট ভ্যালু, এভরিথিং এটা স্যাটিসফাই করে যে না এটার রিলায়েবিলিটি বেশি, সো কোনো সমস্যা হবে না। কারণ যদি সমস্যা হয়, ওয়ারেন্টি থাকাটা বড় ব্যাপার না, হ্যাসেলটা কে নিবে? তোমাকে যাতায়াত ভাড়া দিয়ে আবার সেট নিয়ে যেতে হবে, যেহেতু ওয়ারেন্টি আছে, সাথে সাথে তো আর ঠিক হবে না, কোম্পানি কারখানাতে পাঠাবে, তোমাকে 3 থেকে 5 দিন ওয়েট করতে হবে, কারখানা থেকে ঠিক হয়ে আসবে, তোমাকে আবার রিক্সা ভাড়া, সিএনজি ভাড়া দিয়ে নিয়ে আসতে হবে, তার মধ্যে আবার সেটের টুকটাক ঠিক করতে যে ফ্লাশ মেরে দিবে, রিসেট দিবে, তোমার ফোনের সব ডাটা মুছে যাবে। তো এই যে একটা হ্যাসেল, এই হ্যাসেল কে নিবে? তো তুমি একটা সেটের ওয়ারেন্টি পাচ্ছ 1 বছরের, অমনি কিনে ফেলো, ব্যাপারটা কিন্তু তা না। কারণ আমরা এটা মোটামুটি নিশ্চিত হয়ে কিনি যে এটার ওয়ারেন্টি আছে, তার মানে হচ্ছে 1 বছরে কিছু হবেই না, হইলে সার্ভিস দিবে, এটা মাথায় রেখে কিন্তু আমরা কিনি না। আমরা এটা চিন্তা করে কিনি যে ফোনটার রিলায়েবিলিটি বেশি, যে ফোনটা 1 বছরে কিছু হবেই না, দ্যাটস ওয়াই এটা সার্ভিস ওয়ারেন্টি দেওয়া হয়েছে। তো এটা নির্ভরশীলতা আমাদের আছে, কারণ হইলে ফ্রি সার্ভিসিংটা ইস্যু নাই, হ্যাসেলটা কে নিবে। কিন্তু যখন আমরা একটা নন ওয়ারেন্টি সেট নেই, আমাদের কিন্তু এই কথাটা মাথায় থাকে যে ওয়ারেন্টি টোয়ারেন্টি যত কিছুই নাই, চললো, হয়তো 1 বছরের মধ্যে গেলে যাইতেও পারে, কপাল ভাবলে নাও যাইতে পারে। অন্য কথায় যদি আমরা বলি যে একটা ফোন তুমি মনে করো 2-3 বছর 4 বছর ব্যাটারি ঠিকঠাক মতো ইউজ করলা, তারপরে ব্যাটারিটা নষ্ট হয়ে গেল, এবার তুমি একটা ব্যাটারি কিনে রিপ্লেস করবা। তো ব্যাটারিটা যখন কিনতে গেল দোকানে, তোমাকে বললো হ্যাঁ 250 টাকা 300 টাকা লাগবে ব্যাটারির দাম, খুব ভালো অরিজিনাল ব্যাটারি, 3-6 মাসে কিছু হবে না, আপনি নিয়ে যান। এই যে তুমি নিয়ে আসলা, তুমিও জানো, ওই লোকও জানে 300, 600, 350 টাকার ব্যাটারি মোটেও অরিজিনাল ব্যাটারি না, আর যা দিল তোমারে 3 মাস 6 মাস কি 1 মাস 2 মাস যাইতে নেই তোমার শেষ সব। তুমিও জেনে নিয়ে আসলা, ঠিক আছে, নতুন ফোন কেনার আগে 2-1 মাস যদি চলে চলুক। তো এটা হচ্ছে এই জিনিসের রিলায়েবিলিটি নাই, যে তুমি কিনতে কিনতেই বুঝতেছো যে এর উপরে নির্ভর করার কিছু নাই, যে কয়দিন চলে চললো, নাইলে এটা চলবে না। তো এটাই হচ্ছে রিলায়েবিলিটি, যে আমরা একটা জিনিসের সাথে সাথে তার উপর রিলে করতে পারি কিনা। যদি রিলায়েবিলিটি না থাকে, রিলায়েবিলিটির মান খুব খারাপ হয়, তাহলে ওই জিনিস কেনা আর না কেনা সমান, কারণ ওইটা কেনার পরে ওইটার উপরে বাড়তি হ্যাসেল আবার বেশি। নেক্সট হচ্ছে সিম্পলিসিটি। সিম্পলিসিটি মানে হচ্ছে আমাদের কমপ্লেক্সিটিটা কেমন হবে, অর্থাৎ রিলের সার্কিটটা খুব বেশি কমপ্লেক্স নাকি সিম্পল। যদি খুব বেশি কমপ্লেক্স হয় তাহলে দুটো সমস্যা, এক হচ্ছে তার ইনস্টলেশন করতে সমস্যা, দুই হচ্ছে সার্ভিস করতে সমস্যা। আর যদি সিম্পল হয় তাহলে ইনস্টলেশন করতেও ঝামেলা নাই, সার্ভিস করতেও ঝামেলা নাই। আর একটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে সার্কিট যত বেশি কমপ্লেক্স, সেই সার্কিটের মধ্যে কম্পোনেন্ট বেশি, কানেকশন বেশি, এবং প্রত্যেকটা কম্পোনেন্টের ইন্ডিভিজুয়াল রিলায়েবিলিটি আছে, ওই সবগুলোর ইন্ডিভিজুয়াল রিলায়েবিলিটি মাল্টিপ্লাই করে টোটাল রিলায়েবিলিটি পাওয়া যায়। তো যখন আমাদের ইন্ডিভিজুয়াল রিলায়েবিলিটিটা কমে যায়, যেহেতু ডিভাইস অনেক বেশি, কম্পোনেন্ট অনেক বেশি, তখন টোটাল রিলায়েবিলিটি ফল করে। আর কম্পোনেন্ট কম, ইন্ডিভিজুয়াল রিলায়েবিলিটি হাই, তো তখন টোটাল রিলায়েবিলিটিটাও হাই হয়। সো এটা একটা ফ্যাক্ট। এবং ফাইনালি হচ্ছে ইকোনমি, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। ধরো আমরা ফোন কিনবো বাজার থেকে, সেলফোন। সেলফোন তো আমি, আমার কাজ কি? সেলফোনে আমার কাজ হচ্ছে আমি কথা বলবো, আমি মেসেজিং করব, আমি ক্যামেরা দিয়ে ছবি তুলবো, আমি ইন্টারনেট ইউজ করব, আমি মাল্টিটাস্কিং করব, 5টা অ্যাপস একসাথে ইউজ করব, অল্প স্বল্প হালকা পাতলা ছোটখাটো গেম টেমও খেলবো। এটা হচ্ছে আমার রিকোয়ারমেন্ট ফোন কেনার জন্য। তো এই রিকোয়ারমেন্ট
তুমি 15,000, 20,000, 25,000, 30,000 টাকার দামে সেটও ফুলফিল হতে পারে। এই রিকোয়ারমেন্ট 75, 85, 95, 1 লাখ, 1.5 লাখ টাকা সেটও ফুলফিল হতে পারে। তুমি কোনটা কিনবে? তোমার বাজেট হচ্ছে 30,000, এর বেশি তোমার বাজেট নাই, তাহলে 30,000 টাকা পকেটে নিয়ে তুমি তো এখন 75,000 টাকা সেট দেখতে পারবা না, মাঝখানে গ্যাপ অনেক বেশি। তো পকেটে যেহেতু 30,000 টাকা আছে, 75,000 টাকা সেট দেখা হচ্ছে বোকামি নাই। তাহলে আমার যে মানে কোয়ালিফিকেশন গুলো আছে, যেগুলো আমার রিকোয়ারমেন্ট, যেগুলো আমার দরকার, এই দরকার যে জিনিসগুলা, সেইগুলা আমার এই টাকার মধ্যে কোন কোম্পানির ফোন দিতে পারে, কতটুকু ভালো দিতে পারে, সেটা ঘেটে আমাকে ফোনটা কিনতে হবে। সো আমি কিছু কিছু পারফরমেন্সে স্যাক্রিফাইস করব। সো আমি তাহলে 25,000 টাকা দিয়ে একটা ফোন কেনার সময় আমি র্যাম বা রম একটু কম নিলাম, ক্যামেরার কোয়ালিটি আমি একটু স্যাক্রিফাইস করলাম, আমি হয়তো বা ব্যাটারির মিলি অ্যাম্পিয়ার একটু কম নিলাম, ডিসপ্লেটা হয়তো 6.5 ইঞ্চি না 6 ইঞ্চি নিলাম আমি। সো এরকম কিছু কিছু জায়গায় স্যাক্রিফাইস করে আমি আমার বাজেটের মধ্যে ফোনটা কিনবো। আর যখন আমার হাতে আছে 1 লাখ টাকা ফোন কেনার বাজেট, তো তখন আমি 85,000, 95,000 টাকার ফোন দেখবো, যেহেতু আমার বাজেটে সমস্যা নেই, আপ টু 1 লাখ আমার বাজেট। তাহলে ফাইনালি আমার ঘটনা হচ্ছে ইকোনমি। তোমার কোম্পানি তোমাকে 15,000 টাকা দিছে একটা রিলে কেনার জন্য, বাজারে তোমার যে রিলে পছন্দ হলো সেটা 25,000 টাকা, লাভ তো নাই, 10,000 টাকার গ্যাপ। তো তোমাকে বাজেট অনুসারে দেখতে হবে যে কোন কম্পোনেন্টের বা কোন ক্রাইটেরিয়ার সাথে আমি একটু কম্প্রোমাইজ করে আমি ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশনটা নিতে পারি আমার ডিভাইস থেকে, সেই ডিভাইসটা আমাকে পারচেস করতে হবে। সো দৈনন্দিন জীবনে সিদ্ধান্ত নেওয়ার সময় আমরা এই জিনিসগুলো মাথায় রাখি, কিন্তু হয়তো এই ধরনের ফর্মাল কোনো টার্মোলজির সাথে আমাদের পরিচিত নাই, এই আর কি। সো নেক্সট, এরপরে আমাদের এইসব কথাবার্তা কিছু লেখা আছে এখানে, এরপরে আমরা সব বাদ দিয়ে দিচ্ছি, রিলে থেকে আমরা তেমন কিছুই পড়বো না, সব বাদ। এখানে রিলের বেশ কিছু ক্লাসিফিকেশন টিকেশন আছে, এগুলো আমাদের দেখার দরকার নাই, সবই আমরা বাদ দিয়ে দিলাম। আমরা এরপরে চলে যাচ্ছি মোটামুটি চ্যাপ্টার প্রায় শেষই করে ফেললাম রিলে সব বাদ দিতে দিতে। ডিফারেন্সিয়াল রিলে। সো রিলের বেশ কিছু প্রকারভেদ আছে, তার মধ্যে ডিফারেন্সিয়াল রিলে একটা টাইপস। সো ডিফারেন্সিয়াল রিলে হচ্ছে সেই রিলে যেটা কোনো কিছু ডিফারেন্সের উপরে ভিত্তি করে কাজ করে। তো কার ডিফারেন্সের উপরে ভিত্তি করে কাজ করবে? দুই ধরনের, আইদার ভোল্টেজ ডিফারেন্স অথবা কারেন্ট ডিফারেন্স। সো ভোল্টেজ ডিফারেন্সিয়াল প্রোটেক্টিভ রিলে আর কারেন্ট ডিফারেন্সিয়াল প্রোটেক্টিভ রিলে। সো কারেন্ট ডিফারেন্সিয়াল প্রোটেক্টিভ রিলে মানে হচ্ছে আমি এই যে অল্টারনেটরটাকে প্রোটেক্ট করতে চাই, এর দুই পাশে যে রিলে উইন্ডিং আছে, নর্মাল কন্ডিশনে কোনো সমস্যা না হলে ঠিকঠাক মতো কারেন্ট ফ্লো করবে, দুই পাশের উইন্ডিং এ কারেন্টের ডিফারেন্স 0। সো দ্যাটস ওয়াই রিলে ওভার হিটিং বা ওভার কারেন্ট কয়েল দিয়ে কারেন্ট যাবে হচ্ছে 0 অ্যাম্পিয়ার। বাট যদি একটা ফল্ট অকার করে, এই যে অল্টারনেটরে গ্রাউন্ড হয়ে গেছে, ফল্ট অকার করছে, তখন দুই পাশে কারেন্টটা ডিফারেন্ট হয়ে যাবে, এবং এই যে এক্সট্রা কারেন্টটা, যে ডিফারেন্সটা, সেটা হচ্ছে ওভার কারেন্ট কয়েলের মধ্য দিয়ে যাবে। সো এনার্জাইজড হবে এবং সার্কিট ব্রেকারকে ইনিশিয়েটিভ পাঠাবে যে ফল্ট হয়েছে, লাইনটা ক্লিয়ার করে দাও, ডিসকানেক্ট করে দাও। তো এটা হতে পারে সাবট্রাকটিভ, হতে পারে অ্যাডিটিভ। আর যদি দুই পাশে আমি ভোল্টেজের ডিফারেন্সের উপরে ভিত্তি করে, যেটা হচ্ছে ভোল্টেজ ব্যালেন্স ডিফারেন্সিয়াল দিলে, যে দুই পাশে কানেক্ট আছে পিটি বা পটেনশিয়াল ট্রান্সফরমার, এ পাশে E1, এ পাশে E2, যখন নর্মাল কন্ডিশনে সব ঠিকঠাক, তখন দুই পাশের ভোল্টেজই কি সমান। তো দুই পাশের ভোল্টেজ সমান হলে মাঝখান দিয়ে কোনো কারেন্ট যাবে না, যেহেতু পটেনশিয়াল ডিফারেন্স 0। যখনই দুই পাশের ভোল্টেজের একটা ডিফারেন্স বা পার্থক্য আসবে, E1 আর E2 সমান হবে না, তখন এই কয়েল দিয়ে একটা কারেন্ট ফ্লো করবে এবং রিলেটা ওভারহিটিং কয়েল এনার্জাইজড হবে এবং সার্কিট ব্রেকারের মাধ্যমে ফল্ট লাইনটা ক্লিয়ার করে দিবে। সো এরপরে আমরা আর কিছু পড়তেছি না, এগুলো সব বাদ। দিস ইজ দ্য লাস্ট টপিক অফ দিস চ্যাপ্টার, টাইপস অফ প্রোটেকশন। সাধারণত আমরা কয় ধরনের প্রোটেকশন ইউজ করি? সাধারণত আমরা দুই ধরনের প্রোটেকশন ইউজ করে থাকি, বা এট এ টাইম দুই ধরনের প্রোটেকশন ইউজ করি। একটাকে আমরা বলি প্রাইমারি প্রোটেকশন এবং একটাকে আমরা বলি ব্যাকআপ প্রোটেকশন। সো কোনটা প্রাইমারি প্রোটেকশন এবং কোনটা ব্যাকআপ প্রোটেকশন?
সো এখানে একটা ফিগার দেওয়া আছে, মেইন বাস থেকে সার্কিট ব্রেকার রিলে হয়ে আরো 4টা প্যারালাল লাইন চলে গেছে এবং প্রত্যেকটা লাইনে সার্কিট ব্রেকার এবং রিলে কানেক্টেড। এখন ধরো এই প্যারালাল লাইনের মধ্যে সব থেকে ডান পাশের লাইনে, রাইট মোস্ট লাইনে একটা ফল্ট অকার করেছে, তাহলে এই ব্রাঞ্চটা শর্ট সার্কিট হওয়ার কারণে বেশি পরিমাণ কারেন্ট নিবে। তাহলে এই ফল্টটাকে ক্লিয়ার করার জন্য এট ফার্স্ট আমার প্রাইমারি প্রোটেকশন রিঅ্যাক্ট করবে এবং সেই প্রাইমারি প্রোটেকশনটা হচ্ছে এই লাইনের সাথে কানেক্টেড সার্কিট ব্রেকার এবং রিলে, এরা অপারেট করে এই লাইনটাকে রেস্ট অফ দা সিস্টেম থেকে ডিসকানেক্ট করে দিবে। সো এই লাইনটা বাদ যাবে, বাকি লাইনে ঠিকঠাক মতো কারেন্ট ফ্লো করবে। বাট যদি এই লাইনটাতে এই সার্কিট ব্রেকার এবং রিলে অপারেট করতে ব্যর্থ হয়, ব্যর্থ হতেই পারে, বয়স হয়ে গেছে, তো লাইফ টাইম তো আছে, রিলে সার্কিট ব্রেকারের বয়স হয়ে গেছে, মেইনটেনেন্স করা হয় নাই, চেক করা হয় নাই, চলতেছে তো চলতেছে, তো পারলো না, পুড়ে গেল, ঠাস করে ব্রেক হয়ে গেল, শর্ট সার্কিট হয়ে গেল, তখন কি হবে? তখন ব্যাকআপ প্রোটেকশন হচ্ছে এই যে মেইন বাসের সাথে কানেক্টেড সার্কিট ব্রেকার এবং রিলে, এটা তখন অপারেট করে এবং এই ফল্ট লাইনটাকে শুধু না, আশেপাশে আরো যে লাইনগুলো ছিল সবগুলাকে মেইন লাইন থেকে ডিসকানেক্ট করে দেয়। তাহলে একটা বড় এলাকা কারেন্টের বাইরে চলে যাবে। তাহলে এটাকে বলা হয় ব্যাকআপ প্রোটেকশন। তাহলে আগে রিঅ্যাক্ট করবে প্রাইমারি প্রোটেকশন। সো দ্যাটস ওয়াই প্রাইমারি সার্কিট ব্রেকার বা রিলের অপারেটিং টাইমটা হবে কম, ব্যাকআপ প্রোটেকশনের অপারেটিং টাইমটা হবে একটু বেশি, কারণ এ ফেল করলে তারপরে সে, ব্যাকআপের যদি কম থাকে তাহলে ব্যাকআপ আগে ইনিশিয়েটিভ নিবে, তাহলে তো সবই আগে চলে যাবে। যেমন হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম্পল, আমাদের মেশিন ল্যাবে যে আমাদের ব্রেকার আছে, বোর্ড গুলা ইন্ডিভিজুয়াল বোর্ডে কিন্তু ব্রেকার আছে। তো যদি তোমরা কাজ করতে যে বাই চান্স কোনো একটা টেবিলে কোনো একটা ছোটখাটো ফল্ট হয়ে যায়, তাহলে ওই টেবিলের ব্রেকারটা পড়ে যাওয়ার কথা, বাকি টেবিলগুলোর সাপ্লাই ঠিকঠাক থাকার কথা, সবগুলা মিলে বাইরে একটা মেইন ব্রেকার আছে সবগুলা বোর্ডের একসাথে। ওই নতুন যে বাইরের ব্রেকার, সেটা নতুন কেনা হয়েছে, তো এই বিল্ডিং এ আসার পরে বেশ ভালো কোয়ালিটি দেখে তার অপারেটিং টাইমটা কম, আর এই পুরোনো ব্রেকার গুলো নিয়ে আসছে ওই দিক থেকে, তার অপারেটিং টাইম আবার বেশি। তো যেটা হয়েছে প্র্যাকটিক্যালি আমি দেখলাম যে আমার স্টুডেন্টদের ল্যাব করতে যে কোনো একটা ফল্টেজ হলে এই ব্রেকারটা না পড়ে বাইরের ব্রেকার আগে পড়ে যায়। তো ফলে যেটা হইলো, ব্যাকআপ প্রোটেকশন আগে অ্যাক্টিভ হওয়ার কারণে একটা টেবিলে ফল্ট হইলে সবগুলা টেবিলের কারেন্ট চলে যায়, পরে ওই ব্রেকারটা ফল্ট ক্লিয়ার করে ওটা ঠিক করে পরে আবার করা লাগে। সো এটা হচ্ছে প্রাইমারি এবং ব্যাকআপ প্রোটেকশন। কিন্তু ঘটনা হচ্ছে যে প্রাইমারিকে আগে ইনিশিয়েটিভ নিতে হবে, সে ফেস করলে তারপরে ব্যাকআপ প্রোটেকশন ইনিশিয়েটিভ নিবে। এরই সাথে আরেকটা মজার জিনিস বলে রাখি, আসলে আমাদের যদি ধরো যে প্রাইমারি প্রোটেকশন গুলো ফেল হয়, ব্যাকআপ প্রোটেকশনের ইনিশিয়েটিভ নেওয়া লাগবে, তাহলে কিন্তু আরেকটা ছোটখাটো সমস্যা হইলেও হইতে পারে। সেটা হচ্ছে যে আমাদের প্রাইমারি প্রোটেকশন গুলো তো লাইনের সাথে সাথে কানেক্টেড, তো বেশি একটা ঝামেলা নাই, ফল্ট লাইনটাকে ক্লিয়ার করে ফেলতে পারে। বাট একটা ব্যাকআপ প্রোটেকশন তো একটা লাইনের জন্য না, অনেকগুলা লাইন বা অনেকগুলা জোন মিলে একটা ব্যাকআপ রাখা হয়েছে। তো কোনো কারণে যদি প্রাইমারি ফেল করে ব্যাকআপ কি ইনিশিয়েটিভ নেওয়া লাগে, এবং যদি এরকম হয় যে সেইখানে ব্যাকআপ প্রোটেকশন কি ইনিশিয়েটিভ নেওয়ার কারণে বড় একটা জোন ডিসকানেক্ট হয়ে গেছে সিস্টেম থেকে, তখন কিন্তু একটা জিনিস খেয়াল করো, বড় একটা জোন যদি এট এ টাইম সিস্টেম থেকে ডিসকানেক্ট হয়ে যায়, যখন পিক ডিমান্ড ছিল, লোডের ডিমান্ড অনেক বেশি, একটা পিক সময়, সো বেশি ডিমান্ডের কারণে সাপ্লাই ফুল ফেজে চলতেছে, সিনক্রোনাস জেনারেটর ফুল ফেজে অপারেট করতেছে যেহেতু ডিমান্ড অনেক বেশি, এরকম সময় হঠাৎ করে বড় একটা জোন সাপ্লাই থেকে ডিসকানেক্ট হয়ে গেছে, লোড জিরো, এবং এত পরিমাণ লোড জিরো হয়ে গেছে যে পরিমাণ ডামি লোড সাথে সাথে সাবস্টেশনে ক্রিয়েট করা সম্ভব না, তখন কি হবে? কনসিকুয়েন্স কি? কনসিকুয়েন্স কিন্তু খুব খারাপ, কারণ বড় একটা লোড যখন সিস্টেম থেকে ডিসকানেক্ট হয়ে যায় এবং সেই লোডকে ব্যাকআপ দেওয়ার জন্য অ্যাডভান্স যদি সাবস্টেশনে ওই পরিমাণ ডামি লোড ক্রিয়েট করা পসিবল না হয়, তখন জেনারেশন তো বেশি কিন্তু ডিমান্ডও ফল করলো, ডিমান্ড ফল করছে, জেনারেশন বেশি, তখন তুমি সিনক্রোনাস জেনারেটরের জেনারেশন কি সাথে সাথে কমাইতে পারবা? সাথে সাথে কিন্তু কমাইতে পারবা না। একটা মেশিন ঘুরতেছে, সে মেশিনের ঘোরার গতিকে তুমি সাথে সাথে কমাইতে পারবা না, এটা মেকানিক্যাল ডিভাইস, এটা কিন্তু ইলেকট্রিক্যাল ডিভাইস না, এবং মেকানিক্যাল ডিভাইসকে টাইম দিতে হয়। তো
তুমি ধরো একটা গাড়ি রাস্তায় যাচ্ছে, গাড়িটাকে তুমি সাথে সাথে ব্রেক করতে পারবা, কিন্তু ব্রেক করলে কি হবে, গাড়ির চাকায় কিন্তু প্রেসার পড়বে। আর গতি যদি অনেক বেশি থাকে, হাই স্পিডে যাচ্ছে, তখন যদি তুমি সাথে সাথে ব্রেক করো, এটা কিন্তু দুর্ঘটনা করতে পারে, সে অ্যাক্সিডেন্ট করতে পারে, গাড়িটা উল্টে যেতে পারে। অল্প স্পিড থাকলে গেল, কিন্তু অনেক বেশি স্পিডে যখন গাড়িটা চলে, সেই সময় যদি তুমি খুবই হার্ড ব্রেক করো, তাহলে হার্ড ব্রেক প্রেস করার কারণে খুব পসিবিলিটি থাকে গাড়িটা উল্টে যেতে পারে। কারণ মেকানিক্যাল ডিভাইস, এটা ইলেকট্রিক্যাল ডিভাইস না যে সুইচ অন অফ করলাম কারেন্ট আসলো কারেন্ট গেল। মেকানিক্যাল ডিভাইস গুলা অ্যাডভান্স অফ বা অন হইতে পারে না, লার্জ ইনার্শিয়ার কারণে এদেরকে সময় দিতে হয়। তুমি এট এ টাইম এদেরকে আটকাইতে গেলে একটা ধাক্কা, একটা জার্কিং ক্রিয়েট হয়, সেটা সাস্টেইন নাও করতে পারে। তাহলে সিনক্রোনাস জেনারেটর এট এ টাইম তো অফ করতে পারবা না, কিন্তু ডিমান্ড তো ফল করছে, সাপ্লাই বেশি, ফ্রিকোয়েন্সি হাই হয়ে যাবে, তো ফ্রিকোয়েন্সি হাই হয়ে গেলে তো সব নষ্ট হয়ে যাবে। তখন কি হয়, তখন এবার কনজিকিউটিভ ব্রেকার ট্রিপ করা শুরু করে। যেহেতু সাপ্লাই বেড়ে গেছে, ওই লাইনের ফ্রিকোয়েন্সি বাড়তেছে, তা তো নষ্ট হয়ে যাবে, তাহলে ওই লাইনের ব্রেকার ট্রিপ করে। ওইটা ব্রেকার ট্রিপ যদি করে, তার মানে কি, ডিমান্ড আবার ফল করলো, সাপ্লাই আরো বেড়ে গেল, তাহলে আরেকটা লাইন ট্রিপ করবে। সো এটা হচ্ছে কনসিকুয়েন্স। সো কনসিকুয়েন্স ট্রিপিং যদি হয়, তাহলে কনসিকুয়েন্স ট্রিপিং হয়ে গেলে বিশাল বড় একটা এলাকা বা বিশাল কয়েক জেলা, কয়েক বিভাগ মিলে তোমার পুরাপুরি কিন্তু কারেন্ট ফ্লো হওয়া বন্ধ হয়ে যাবে। তখন যখন বড় একটা এরিয়া জুড়ে কারেন্ট ফ্লো হওয়া বন্ধ হয়ে যায়, তখন সেটাকে আমরা বলি যে ব্ল্যাক আউট ঘটনা ঘটছে এখন। এবং ব্ল্যাক আউটের আরেকটা কনসিকুয়েন্স হচ্ছে যে ব্ল্যাক আউট হইলে আবার অপারেশনে আসতে তোমাকে বেশ কয়েক ঘন্টা টাইম দিতে হবে। এটা এরকম না যে ব্ল্যাক আউট হয়েছে সাথে সাথে আমি আবার সাপ্লাই অন করে দিলাম, কারণ এই মেকানিক্যাল ডিভাইস সাথে সাথে অন করার সুযোগ নাই। যখন তোমার একটার পর একটা লাইন ট্রিপ করবে, তখন ডিমান্ড সব পুরো জিরো হয়ে যাবে, তখন তোমাকে সিনক্রোনাস জেনারেটর অফ করে দিতে হবে। তো সিনক্রোনাস জেনারেটরকে যখন তোমার অফ করে দিতে হবে, তার মানে পাওয়ার স্টেশন শাটডাউন। এবার এই পাওয়ার স্টেশনকে, ফল্ট লাইন ক্লিয়ার হয়েছে, পাওয়ার স্টেশনকে এগেইন রানিং এ আনতে হবে, এটা সাথে সাথে না। কারণ পাওয়ার স্টেশন শাটডাউন হয়ে গেছে মানে কি, তুমি যদি একটু পেছনে যাও, কনসিকুয়েন্সটা দেখো, জেনারেটর যখন অফ করে দিলা, জেনারেটর চলতেছে মেকানিক্যাল ইনপুট দিয়ে, টারবাইন ঘুরতেছে, টারবাইনকে অফ করে দিতে হবে। টারবাইন অফ করে দিলা, টারবাইন ঘুরতেছে স্টিম ফ্লোর কারণে, স্টিম ফ্লো বন্ধ করে দিতে হবে, পুরো পাওয়ার স্টেশন শাটডাউন। এবার তুমি আবার জেনারেশন শুরু করবা, সেটা তো সাথে সাথে হবে না, একটু রেস্ট দিতে হবে, তারপরে তোমার আবার স্টিম বানাতে হবে। স্টিম তো শেষ, তুমি স্টিম ফ্লো বন্ধ হয়ে গেছে, আবার স্টিম বানাতে হবে, দেন স্টিমটাকে ফ্লো হতে হবে, আবার টারবাইন ঘুরাতে হবে। সিনক্রোনাস জেনারেটর একসাথে অপারেটিং কন্ডিশনে ছিল গ্রিডে, সবাই একটার সাথে আর একটা সিনক্রোনাস কানেক্টেড ছিল, সবার টার্মিনাল ভোল্টেজ, ফ্রিকোয়েন্সি, ফেজ সিকোয়েন্স সব চেক করে অপারেশন করা তাদের ভেতরে, সেগুলো তো সব ব্রেকআপ হয়ে গেছে। আবার তোমাকে একটার পর একটা জেনারেটর অন হবে, তাদেরকে সিনক্রোনিজম করতে হবে, তাদের সাথে জেনারেশন যখন ক্রমান্বয়ে বাড়তে থাকবে, একের পর এক তোমার লাইন কানেক্ট করে তোমাকে আবার ব্যালেন্স চেক করতে হবে। যদি চেক অ্যান্ড ব্যালেন্সের ফল হয়, তাহলে জেনারেটর অন করার পরে আবার লাইন ট্রিপ করবে, আবার জেনারেশন শাটডাউন হবে, এগেইন তোমাকে প্রসেস শুরু করতে হবে। সেই কারণে একটা রানিং সিস্টেম যখন বন্ধ হয়ে যায়, তখন কনসিকুয়েন্স দুইটা, ব্ল্যাকআউট হলে একটা লার্জ সিস্টেম ডিসকানেক্ট হবে, এবং সেই সিস্টেমটা ব্যাক ইন অপারেশনে আনতে তোমাকে একটু সময় দিতে হবে। ইট ইজ নট 5 মিনিট 10 মিনিটের ব্যাপার। তো দ্যাটস ওয়াই আমাদের সবসময় মেইনটেনেন্স করা প্রয়োজন, আমাদের পাওয়ার সিস্টেমের ডিভাইস গুলো ঠিকঠাক আছে কিনা। তো এই কথা প্রসঙ্গে আসছে বলে দুইটা কথা বলি। প্র্যাকটিক্যাল লাইফের ঘটনা আমাদের জেনে রাখা ভালো, আমরা তো বিএসসি ইঞ্জিনিয়ার হওয়ার পরে চাকরি জীবনে ঢুকবো, সো আমাদের বইয়ের জ্ঞানের বাইরেও প্র্যাকটিক্যাল লাইফের জিনিসপত্র জানা উচিত। সেটা হচ্ছে যে বর্তমানে বাংলাদেশে কিন্তু প্রতি বছর, গত কয়েক বছর ধরে প্রতি বছরে একটা না একটা গ্রিডে আগুনের ঘটনা ঘটতেছে। এবছরে 3টা ঘটনা ঘটছে, টোটাল 3বার বাংলাদেশে গ্রিডে আগুন লেগেছে বিভিন্ন জায়গায়, গ্রিডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে গত 2 বছরও একটা একটা করে। উন্নত বিশ্বে গ্রিডে আগুন লাগার ঘটনা নাই, উন্নত বিশ্বে পাওয়ার সিস্টেমের গ্রিডে আগুন লাগে না, লাগে তখনই যদি অ্যাবনর্মাল কন্ডিশন হয়, ন্যাচারাল ডিজাস্টার, সুনামি হলো, সাইক্লোন হলো, এরকম ন্যাচারাল ডিজাস্টারের কারণে অগ্নিকাণ্ড লাগতে পারে। কিন্তু নর্মালি ন্যাচারাল ডিজাস্টার নাই, এমনি আগুন লেগে গেল অপারেশন হইতে হইতে, ডিভাইস নষ্ট হয়ে গেছে, তাই এরকম ঘটনা ঘটে না, এটা বাংলাদেশে ঘটতেছে। তার কারণ হচ্ছে বাংলাদেশের এই ডিভাইস গুলা মেইনটেনেন্স করা হচ্ছে না, এইগুলা ঠিকঠাক মতো অপারেট করতেছে কিনা, তার লাইফ টাইম শেষ হয়ে যাচ্ছে কিনা,
এগুলো চেক করা হচ্ছে না, দ্যাটস ওয়াই এই ধরনের দুর্ঘটনা ঘটতেছে। তো এগুলো আমাদেরকে আসলে চেকে রাখতে হবে। তো এটা নিয়েই গত পরশুদিন একটা বড় প্রতিবেদন পেপারে দিয়েছে, সেখানে এগুলো যে চেক করা বাংলাদেশে হচ্ছে না সেগুলোও আসছে প্রতিবেদনে। তো এই না করার কারণে কিন্তু বড় বড় দুর্ঘটনা ঘটে। তুমি একটা নতুন ডিভাইস গুলো নিয়ে আসলা, সেগুলা কানেক্ট করবা পাওয়ার স্টেশনে বা সাব স্টেশনে, কার সাথে কানেক্ট করবা? লাইনের সাথে। লাইনে কি থাকবে? কারেন্ট ট্রান্সফরমার, পটেনশিয়াল ট্রান্সফরমার, সিটিপিটি থাকবে। কারণ সিটিপিটি তো কারেন্ট ভোল্টেজের রেশিওটা মেনটেন করবে, ক্যালকুলেশন করে তোমাকে দেখাবে। এই সিটিপিটির যদি বয়স হয়ে যায়, এই সিটিপিটির যদি এখন সিনক্রোনিজম করার মতো কন্ডিশনে না থাকে, তাদের রেটিং এর যদি চেঞ্জ থাকে, তুমি একটা নতুন ট্রান্সফরমার কানেক্ট করে দিলে তো ধুম করে বাস্ট হয়ে যাবে। অথবা ট্রান্সফরমারটা সব ঠিকঠাক আছে, সিটি বা পিটির বয়স হয়ে গেছে, তাদেরকে তুমি চেক করো নাই, ওই সিটি যদি বা পিটি যদি বাস্ট হয়, আশেপাশে যা জিনিসপত্র আছে সবগুলাকে নিয়ে এসে মরবে, একা মরবে না। কারণ সে যখনই বাস্ট হবে আগুন ঝলকে চারপাশে পড়বে, সবগুলাই দাহ্য পদার্থ, যার উপরে আগুন পড়বে সেটাও বাস্ট হয়ে যাবে। তো সে একা মরবে না, সবাই নিয়ে আশেপাশে মরবে। তো এইগুলা কিন্তু নিয়মিত মেনটেনেন্স করা লাগে। শুধু সেটা না, আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে আর্থ অ্যারেস্টার। এই জিনিসটা হচ্ছে যে আমাদের কিন্তু প্রচুর বজ্রপাত হয়। হ্যাঁ, বজ্রপাত যে সবসময় বৃষ্টি হইলে ঝড় হইলে হবে তা না, ঝড় বৃষ্টি ছাড়াও বজ্রপাত হয়। আমরা জানি যে বজ্রপাতের মূল হচ্ছে মেঘে মেঘে খসা লাগলেই বজ্রপাত হয়। তো এই যে গত কিছুদিন আগে যদি তোমরা পেপার দেখে থাকো, যুক্তরাষ্ট্রে কয়েক হাজার এট এ টাইম কয়েক হাজার বজ্রপাতের ঘটনা ঘটছে, এবং কয়েক হাজার বজ্রপাতের কারণে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, সে আগুন নিভাতে তো তাদের কয়েক সপ্তাহ লেগে গেছে, এবং সেই আগুনে তাদের কয়েকটা শহরতলি পুরাপুরি পুড়ে শেষ হয়ে গেছে, লাখ লাখ মানুষের ঘরবাড়ি পুড়ে গেছে। তো এই যে এট এ টাইম হাজার হাজার বজ্রপাত, এটা যুক্তরাষ্ট্রের ইতিহাসে স্মরণকালের অন্যতম বেশি। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে আসলে ওখানে বজ্রপাতের ঘটনা প্রতি বছরই বেশি হয়, কিন্তু বিগত কয়েক দশকের মধ্যে এবারে বজ্রপাতের ঘটনা ছিল সব থেকে বেশি। তো এই বজ্রপাত কিন্তু আমাদের চারপাশেও সাবস্টেশন, পাওয়ার স্টেশন, ট্রান্সমিশন লাইনের উপরে অহরহ হইতেছে। তো এই যে বজ্রপাত হয়, বজ্রপাত থেকে প্রোটেক্ট করার জন্য আর্থ অ্যারেস্টারকে ঠিকঠাক মতো অপারেশনে থাকতে হবে। যদি আর্থ অ্যারেস্টার ঠিক মতো অপারেশনে না থাকে, আর্থ অ্যারেস্টার ডিভাইস একটা ছোট্ট, দেখতে তেমন কিছু না, মানুষজন সাবস্টেশন, পাওয়ার স্টেশনে লাগাই দেয়, আর কখনো খোঁজ নিয়ে দেখে না এই যে ডিভাইস ঠিক আছে না ঠিক নাই। হ্যাঁ, 25, 30, 50, 60টা আর্থ অ্যারেস্টার লাগাই দিল সব লাইনে, ওই লাগাই দিয়েই শেষ। ওই আর্থ অ্যারেস্টার ঠিকই আছে না মারা গেছে কোনো খোঁজ খবর আর নাই। তো আর্থ অ্যারেস্টার লাগানোর পরে যদি তুমি চেক আপে না রাখো যে সে ভালো আছে না নষ্ট হয়ে গেছে, তাহলে ওই আর্থ অ্যারেস্টার তো সার্চকে প্রোটেক্ট করতে পারবে না, এবং বজ্রপাতের কারণেও অনেক দুর্ঘটনা ঘটতে পারে। তো এই জিনিসগুলো আসলে আমাদেরকে মাথায় রাখতে হবে, প্র্যাকটিক্যাল লাইফে গেলে এগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। ওয়েল ফাইন, সো আমাদের আজকের আলোচনা এই পর্যন্ত শেষ, এবং এরই সাথে আমাদের পাওয়ার সিস্টেমের সিলেবাস শেষ। তো আমাদের নেক্সট ক্লাস হচ্ছে সামনের সপ্তাহের বুধবার এবং বৃহস্পতিবার। তো বুধবারে আমরা ক্লাস নিব, যথারীতি আমাদের বুধবারে ক্লাস হবে, আর বৃহস্পতিবারে আমাদের পরীক্ষা আছে, যে পরীক্ষাতে তোমাদের সিলেবাস হচ্ছে ফল্ট অ্যানালাইসিস, আনসিমেট্রিক্যাল ফল্ট, অর্থাৎ সেকেন্ড যে পিডিএফ ফাইলটা আমি আপলোড করেছিলাম, লাইন টু গ্রাউন্ড, লাইন টু লাইন এবং ডবল লাইন টু গ্রাউন্ড ফল্ট, প্লাস চ্যাপ্টার 3 ভিকে মেহতার বইয়ের, সেটা হচ্ছে ভেরিয়েবল লোড অন পাওয়ার স্টেশন। এই দুইটা টপিকের উপরে তোমাদের পরীক্ষা, সেই পরীক্ষাটা হচ্ছে বৃহস্পতিবারে শেষ ক্লাসে। আর বুধবারেও আমরা নতুন পড়া পড়াবো না, আমাদের সিলেবাস শেষ, আমরা কিছু আলোচনা করব, সবাই ক্লাসে থাকবা। তো আজকের ক্লাস এই পর্যন্তই। এখন তোমাদের সাথে আমার একটা বিষয় জানার ছিল, আজকে একটা ডিসিশন দেওয়ার ছিল, তোমরা ভাইবা কবে দিবা জাস্ট সেটা আমাকে বলো। স্যার আমরা সবাই স্যার ফাইনালের আগে যেতে ছিলাম তো 17 তারিখ। ওয়েল 17 তারিখ দিতে চাইলে এখন একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমার এ সেকশন আমার কাছ থেকে তো আমাকে আগে শিডিউল দিয়েছে, তো তারা হচ্ছে 16 এবং 17 এই 2 দিন শিডিউলে রেখেছে। তো তোমরা সেই ক্ষেত্রে তোমাদের শিডিউলটা তাহলে 16, 17 2 দিনে তো আমি এ বি দুইটা সেকশন শেষ করতে পারবো না, 2 দিনে হয়তো আমি জাস্ট শুধুমাত্র এ সেকশন শেষ করতে পারবো। তো তাহলে তোমরা তোমাদের তাহলে একটা কাজ করো, তোমরা যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি তোমাদেরকে 17 এবং 18 এই 2 দিন মিলাই শেষ করি। অর্থাৎ 17 তারিখে হয়তো আমরা সন্ধ্যার পরে, অর্থাৎ 17 তারিখে হয়তো সন্ধ্যা
7টা থেকে 10টা 10:30 পর্যন্ত কিছু স্টুডেন্টকে নিলাম, দেন 18 তারিখ সারাদিন মিলায় তোমাদের ভাইবা শেষ করবো যদি তোমরা চাও। ওকে, আমার একটা সার্কিট ব্রেকার আছে যেটার হচ্ছে কারেন্ট তোমার 10 অ্যাম্পিয়ার, যেটা ইন্ডাকটেন্সের পরিমাণ হচ্ছে 0.3 হেনরি, যেটার ক্যাপাসিটেন্স হচ্ছে 0.01 মাইক্রোফ্যারাড। তাহলে এটার কন্ট্যাক্টের অ্যাক্রসে ইনডিউস ভোল্টেজ কত হবে? ফাইনাল ইকুয়েশন তো তোমার মনে আছে, ফাইনাল ইকুয়েশন পড়তে হবে E ইন্টু রুট ওভার E is equal to I into root over L by C। জাস্ট ভ্যালু করে ক্যালকুলেটরে বসায় মান বের করবা। তো এখানে তোমার 1-1.5 মিনিটে যে ম্যাথ গুলো সলভ করা সম্ভব, কোনো ডেরিভেশন দেখা লাগবে না। ফাইনাল ফরম্যাটটা মনে রাখবা, একটা রিলে আছে, ফিউজ আছে, একটা ফিউজ, যে ফিউজের 2 অ্যাম্পিয়ারে পুড়ে যায়, তাই 2 অ্যাম্পিয়ারে পুড়ে যায় এরকম একটা ফিউজের জন্য তোমার ডায়ামিটারটা কত হবে যখন কনস্ট্যান্টের ভ্যালু বলা আছে 0.5। তো কনস্ট্যান্ট যদি বলা থাকে তাহলে ইকুয়েশনটা কি? I is equal to constant into diameter to the power 3/2। কনস্ট্যান্ট আমি বলে দিয়েছি, কারেন্ট আমি বলে দিয়েছি, ডায়ামিটারটা কত হবে, বা ডায়ামিটার বলে দিলাম, কনস্ট্যান্ট বলে দিলাম, কারেন্ট কত হবে। সো এক লাইনে এক ইকুয়েশন দিয়ে 1-1.5 মিনিটে যে ম্যাথ সলভ করা সম্ভব। এর বাইরে কোনো বড় ম্যাথ না, কিচ্ছু না, 5 মিনিট 7 মিনিট লাগবে এরকম কোনো কিছু না, এবং ইকুয়েশনের কোনো ডেরিভেশন না। আর বেসিক জিনিসপত্র যেমন আমি বললাম, ধরো যে ভ্যাকুয়াম সার্কিট ব্রেকারের অ্যাপ্লিকেশনটা কি একটু বলো তো। ভ্যাকুয়াম সার্কিট ব্রেকারের কোথায় কোথায় আমরা অ্যাপ্লাই করতে পারি, অ্যাপ্লিকেশনটা কেমন হয়? আমি তোমাকে বললাম, আচ্ছা ফান্ডামেন্টাল রিকোয়ারমেন্টস এর মধ্যে তার মধ্যে সেন্সিটিভিটিটা কি মিন করে এটা আমাকে একটু বুঝাই বলো, এই টাইপের কোশ্চেন। তো আমি তোমাদেরকে এক্সাম্পল দিলাম যে ভাইবার কোশ্চেন আসলে কেমন হতে পারে, এই টাইপের কোশ্চেন। তো তোমরা কিভাবে প্রিপারেশনটা নিবা? তো দেখো কারোর কোনো স্যার কনফিউশন আছে? আমাদের স্যার লোড ফ্লো অ্যানালিসিস এর যে চ্যাপ্টারটা আছে ওটা কিন্তু স্যার দেখা যাচ্ছে সবগুলো ডেরিভেশন নিয়ে অনেক বড় বড়, তারপরে ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো আছে মানে ইকুয়েশন গুলো ওইগুলো অনেক বড় বড়, আর থিওরিটিক্যাল ওটার মধ্যে মানে আছে মোটামুটি কমই আছে স্যার। ওয়েল, বড় ম্যাথমেটিক্যাল ডেরিভেশন আসবে না এবং কোনো বড় সড়ো ম্যাথ আমি সলভ করতে ভাইবাতে দিব না, ওগুলো সব রিটেন এক্সামের জন্য, ভাইবার জন্য না। সো লোড ফ্লো থেকে আমি তোমাকে বলতে পারি, আমি জাস্ট তোমাকে 2টা কোশ্চেন বলি। আমি তোমাকে বললাম ওকে ফাইন, সুইং বাস কি জিনিস, সুইং বাস কাকে বলে, এটা সম্পর্কে তুমি আমাকে বলো। তো তুমি আমাকে ব্যাখ্যা করবা সুইং বাস কি জিনিস, সুইং বাস কাকে বলে। তারপরে আমি ধরো বললাম যে আমাদের গাউস সিডল মেথড, নিউটন রেফ্রাকশন মেথড কোনটা কোন সময় আমরা ইউজ করব, তোমার দৃষ্টিকোণ থেকে তুমি এটা ব্যাখ্যা করো, কোন মেথডটা কখন ইউজ করা সুবিধা হবে তুমি বলবা। আরো একটা কোশ্চেন বলি, যেমন ধরো আমি বললাম যে ওকে ফাইন, আমার একটা বাস আছে, যে বাসের আমার ভোল্টেজের ম্যাগনিটিউড এবং অ্যাঙ্গেল দেওয়া আছে, এটা কি টাইপের বাস? এই তো দেখো কত কোশ্চেন ভাইবাতে আসতে পারে, দেখো বুঝতে পারছো কিনা? স্যার আপনার স্যার কোশ্চেনের মানে একটা প্যাটার্ন দিবেন, আমরা সেটা সলভ করার মানে কিভাবে সলভ করতে হবে ওইরকম প্যাটার্নটা জাস্ট বুঝাই দিব, এরকম স্যার নাকি স্যার? হ্যাঁ, এই যে আমি তোমাকে বললাম, এই যে এক্সাম্পল দিলাম এরকম, মানে তোমার বেসিক কনসেপশন তুমি জিনিসটা বুঝো কিনা তার বেসিক কনসেপশন থেকে কোশ্চেন হবে। যদি না বুঝো তাহলে অ্যান্সার করতে পারবা না, জিনিসটা বুঝতে পারলে অ্যান্সার করতে পারবা। দেন হচ্ছে যে ম্যাথের ফাইনাল ইকুয়েশন, যেমন ধরো আমি বললাম একটা লাইন টু গ্রাউন্ড ফ্লোর দরকার করলে সিমেট A1 এবং ফাইনাল ইকুয়েশন ইউজ করে কোন ম্যাথ যেটা তুমি ক্যালকুলেটর দিয়ে 1-1.5 মিনিটে সলভ করতে পারবা, এর বেশি সময় ভাইবাতে 1-1.5 মিনিটে সলভ করতে পারবা এরকম ম্যাথ। দেখো আর কারো কোনো কনফিউশন আছে কিনা? সো যদি কারোর কনফিউশন না থাকে তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাস বুধবারে ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা মানে কথা হবে। আর হচ্ছে ভাইবা তাহলে আমরা
17 এবং 18 তারিখ মিলে দিব। 18 তারিখ সারাদিন লেগে যাবে রাত পর্যন্ত, আর 17 তারিখ হয়তো আমরা সন্ধ্যার পরে একটা স্লট রাখবো আশা করি। তো ভাইবা যে 2টা দিন আমরা দিব, হয়তো আমাদের একটু রাত 10টা 11টা বাজতে পারে। তো এই ব্যাপারে তোমরা বিষয়টাকে স্বাভাবিকভাবে দেখো, কারণ আমি আগেও বলেছিলাম, আমি যদি প্রত্যেকটা স্টুডেন্টের পেছনে 15 মিনিট করে সময় দিই, আমার রেজিস্ট্রেশন সময়টা ভাগ করে দিলে আসলে রাত এরকম 10টা 10:30 বেজেই যায় আসলে, তা না হইলে তো শেষ হয় না। আচ্ছা স্যার, কে কখন দিবে স্যার, এটা কিভাবে? হ্যাঁ, এটা আমি শিডিউল করে দিব পরে। এটা আমি তোমাদেরকে পরে শিডিউল করে দিব যে কে কখন দিবে, কার কখন জুমে কানেক্ট হতে হবে, কোন লিংকে কানেক্ট হতে হবে। এটা আমি পরে শিডিউল করে তোমাদের ভাইবার আগে গুগল ক্লাসরুমে আপলোড করে দিব। তো সেই হিসাবে সবাইকে সারাদিন কানেক্ট থাকার দরকার নাই, যার যখন শিডিউল হবে সে তখন কানেক্ট হবা। হয়তো বা 1-1.5 ঘন্টা ওয়েট করা লাগতে পারে, কারণ স্লটের মধ্যে 1-1.5 ঘন্টা সময় ওয়েট করা লাগতে পারে তোমাকে, কিন্তু তাই বলে তোমাকে একবেলা ওয়েট করা লাগবে না। আমি পার্টিকুলার স্লট অনুযায়ী শিডিউল করে দিব। তো ঠিক আছে, আর কারোর কিছু না থাকলে